সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের ২৫৭তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, ডাকসু নির্বাচন চাওয়া ও পাওয়া, এই হচ্ছে আমাদের বিষয়। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা ৪ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক ডাকসু ভিপি ও আহ্বায়ক নাগরিক ঐক্য। তার পাশে আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমার বাম প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক তথ্য কমিশনার। এবং তার পাশে আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। ৪ জনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে খুবই একটি আলোচিত একটি নির্বাচন হয়ে গেল জাতীয় নির্বাচনের পর, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন। সেই ডাকসু নির্বাচনের ঘটনার প্রবাহ এখনও চলছে, ক্ষোভ বিক্ষোভ চলছে। এখনও এই নির্বাচনটি মেনে নেয়া না মেনে নেয়ার এই পালাবদল বা একটি টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। অনশন ধর্মঘট চলছে এবং কিছুক্ষণ আগে একটি অনশন ধর্মঘটের বিরতি হয়েছে, স্থগিত হয়েছে এবং আলটিমেটাম দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন নির্বাচন করতে হবে এবং প্রভোস্ট, বিশেষ করে রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ করতে হবে, বহিষ্কার করতে হবে, এই ধরনের দাবি। আমরা এই নিয়ে আলোচনা করব যে আসলে এই ডাকসু নির্বাচন মানে আমাদের চাওয়াটা কী ছিল এবং কি আমরা পেয়েছি। এই জন্যে আমরা নাম দিয়েছি ডাকসু নির্বাচন চাওয়া ও পাওয়া। আমি মান্না ভাই আপনাকেই বলি, আপনি যেহেতু সাবেক ডাকসু ভিপি, এই নির্বাচনের আপনি ছোট করে যদি প্রাথমিক পর্যায়ে আমরা একটু ছোট ছোট করে মতামত নিয়ে আসতে চাই যে আমরা কি পেলাম শেষ পর্যন্ত। মানে বান্ডেল অফ কনফিউশন, নিজেদের মধ্যে খুবই ঝগড়াঝাটি, মারামারি, প্রশাসনের সাথে ছাত্রদের, ছাত্রতে এবং এক ধরনের কালিমার মতো হয়ে গেছে ডাকসুর ব্যাপারে। মানে কথা শুনলে মনে হবে যে খুব নেতিবাচক বলছি আমি, কিন্তু যেটা সত্যি ঘটনা, যেটা দেখছি পত্রপত্রিকায়, যেটা দেখছি, আপনারা টেলিভিশনে রেডিওতে আজকাল তেমন কভার করেন, এগুলো কোনো লোকজন দেখো না, সব জায়গাতে এই কথাই বেশি আছে। এখন ধরেন ভালো কোনো দিক আছে কি? কেউ হয়তো এরকম করে বলবেন যে অন্তত 28 বছর পর একটা ইলেকশন তো হলো, বাট এটা হল এই প্রশ্ন তো একটা ইলেকশন হলো কিনা তাও তো কথা। সব মিলে আমি মনে করি যে অনেক বড় আশাটা নিভে গেছে। আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করছি না, আমি আপা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ঠিক একই প্রশ্ন যে কি পেলাম শেষ পর্যন্ত এই ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে। মাহমুদুর রহমান মান্না ভাই আসলে যে সময়টায় ডাকসুর ভিপি ছিলেন, সেই সময়টার সাথে তো এখন এই সময়টাকে আমরা তুলনা করতে পারি না। আসলে আমাদের এই সময়ের যে সময়টা আমরা পার করে এসেছি, প্রায় 28 বছর 30 বছর হয়ে যাচ্ছে, সেখানে আপনার আমাদের সমাজনীতি বলেন, রাজনীতি, অর্থনৈতিক বিষয় সব কিছুরই কিন্তু একটা পরিবর্তন হয়েছে। সেহেতু সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রদেরও যে ছাত্র রাজনীতির যে চরিত্র, সেটাতেও কিন্তু একটা পরিবর্তন এসছে। অবশ্যই যে ডাকসু নির্বাচনটাকে আমরা শতভাগ বলতে পারছি না যে এটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে, সেখানে কিছু বিচ্যুতি ঘটেছে এবং সেই বিচ্যুতিটি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যায়নি। আমরা সেখানে দেখেছি যে প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই প্রাধ্যাপককে, কুয়েত মৈত্রী হলের প্রাধ্যাপককে বরখাস্ত করা হয়েছে এবং সেখানে আমাদের প্রভাইস চ্যান্সেলর যিনি প্রশাসন, তিনি সেখানে উপস্থিত থেকে কাজটি করেছেন এবং পুনরায় সেখানে নির্বাচন হয়েছে। রোকেয়া হলে যে একটা সংশয় সৃষ্টি হয়েছে এবং আমরা জানি সেটা জেদ ধরে রোকেয়া হলের সামনে রোকেয়া হলের ছাত্রীরা অনশন করছে। তাছাড়া রাজ্য ভাস্কর্যেও আমরা দেখছি যে পুনঃতফসিল ঘোষণার দাবিতে এটা হচ্ছে। তো এই বিষয়গুলো একদিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এবার আপনার যে কটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় আমি বলবো, বা তাদের ভাতৃপ্রতিম সংগঠন যারা অংশগ্রহণ করেছে, তাদের যে সবারই ক্যাপাসিটি ছিল আপনার ফুল প্যানেল দেওয়ার, তার কিন্তু নয়। এবং সেখানে যে দলটি রাজনৈতিকভাবে ক্ষমতাসীন তারা দিয়েছে এবং এটা তো বাস্তবতা যে প্রায় 1 দশক ধরে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তাদের যে অনুসারী দলের ছাত্ররা তারাও আছেন এবং সেখানে আপনি জানেন যে ছাত্রদের রাজনীতি আর ছাত্রীদের রাজনীতির মধ্যেও কিন্তু এবার একটা মানে একটু 2 ডাইমেনশন আমরা লক্ষ্য করছি এবং সেখানে একটা বহুমাত্রিকতা এসছে। কিন্তু আমি মনে করি যে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনে
ছোটোখাটো যেটা বিচ্যুতি সেটাকে স্বীকার করে নিয়ে আমি বলবো যে আমাদের এই 28 বছর পরে হলেও ডাকসু হয়েছে, কিন্তু সেটাকে যে পরিমাণ আমরা হাইলাইট করছি, যে অ্যাক্টিভিটিসগুলোর উপর প্রাধান্য দিচ্ছি, অনেক ক্ষেত্রে আমার এটাও মনে হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে একটু ওভাররেটেড। কেননা এটাকে আমরা একটা লিগ্যাল ফর্ম দিয়েছি। মান্না ভাই নিশ্চয়ই বলতে পারবেন তার অভিজ্ঞতা নিয়ে ভিপি হিসাবে, যে আসলে ডাকসু কি কি কাজ করে থাকেন। সেটা যদি আমরা দেখি, তাদের টিওআর কিন্তু খুব বেশি ব্যাপক নয়, কিন্তু তাদের যে আপনার সাবজেক্টিভ প্রেজেন্স, সেটি আমি মনে করি একটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্ব রাখছে। ব্যাপক বিস্তৃত, তার সাংস্কৃতিক খেলাধুলা, হ্যাঁ সেটাই আমি বলছি। আমরা আগে জি, একটা সিনেটে যেমন তারা প্রতিনিধিত্ব দিবে সেটা। আচ্ছা, আমি পরবর্তী পর্যায়ে আসছি। অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, আপনার কাছেও একই যে কি পেলাম আমরা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যাশার জায়গাটা তো ছিল অনেক বড়। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি, ছাত্রছাত্রীদের প্রত্যাশা ছিল, শিক্ষকদের প্রত্যাশা ছিল, বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের যে কমিউনিটি এজ এ হোল, আমি মনে করি তাদের যেমন একটা প্রত্যাশার জায়গা ছিল, দেশবাসীর ছিল, প্রাক্তন ছাত্রছাত্রীদের ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবেগের জায়গা, তো সব কিছু মিলিয়ে যারা ইউনিভার্সিটিতে একবার বের হয়ে যায় তারা সবসময় ফিল করে যে ইউনিভার্সিটিটা আমার না। সেই জায়গা থেকে প্রত্যেকেরই প্রত্যাশার জায়গাটা অনেক বড় ছিল, কিন্তু যে ডেলিভারিটা আমরা দিয়েছি, বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেটি খুবই হতাশাজনক। আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করতেও আগ্রহ বোধ করি না, কারণ সেটা করতেও আমার আমি এক ধরনের বিব্রত বোধ করি। সার্বিকভাবে আমরা যা ডেলিভারি দিয়েছি এবং যার ফলে ইমপ্রেশনটা যেটা তৈরি হয়েছে, এবং সাম্প্রতিক সময় গত কয়েকদিন পর্যন্ত যে আলোচনাগুলো মিডিয়াতে, কিন্তু এই দায়টা কিছুটা তো শিক্ষকদের উপরে আমি সেটাই আসছি, কারণ এই নির্বাচন পরিচালনার সঙ্গে কিন্তু ইলেকশন কমিশন বা পুলিশ ছিল না, আলোচনাটা জায়গাটা ছিল হচ্ছে শিক্ষক। তাহলে শিক্ষক হিসেবে আমার বিব্রত হওয়ার দুইটা প্রধান কারণ। প্রথম কারণটা হচ্ছে, যেভাবে সবকিছু হয়েছে, ছাত্ররা যেভাবে অভিযোগের আঙ্গুলটা তুলেছে শিক্ষকদের দিকে, যার ফলে ছাত্র শিক্ষকদের প্রথাগত যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা আগের মতো আর থাকছে না। আরেকটা হচ্ছে, আমাদের যে শিক্ষকদেরকে আপনার এক ধরনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। দেখুন, এই প্রক্রিয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2000 শিক্ষকের মধ্যে প্রশাসনের সাথে জড়িত আছেন তার অল্প সংখ্যক শিক্ষক মাত্র। আবার প্রশাসনের সাথে যারা জড়িত আছেন তাদেরও অল্প সংখ্যক শিক্ষক শুধুমাত্র এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। আবার যারা এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদের সবাই কিন্তু নেতিবাচক ক্রিয়া যারা করেছে তারা সবাই কিন্তু তার সাথে জড়িত তা কিন্তু নয়। এদের অনেকেই আবার প্রচণ্ডভাবে দায়িত্বশীলতার সাথে পরিচয় দিতে পেরেছেন। তাদের যে নৈতিকতা সেটার উপর প্রভাবিত হয়ে তারা কাজগুলো যথাযথভাবে করতে পেরেছেন। কিন্তু যেভাবে সবকিছু প্রজেক্টেড হয়েছে, সাধারণ মানুষের মধ্যে যে ইমপ্রেশনটা তৈরি হয়েছে, তাতে যে অভিযোগের তীর, যে সমালোচনার তীরটা আসছে, তা ক্ষতবিক্ষত করছে সবাইকে, সব ধরনের ছাত্রকে, সব ধরনের শিক্ষককে, সবাইকে তা করছে। যার ফলে এই জন্য আমি বললাম, বিষয়টা নিয়ে আলোচনা করতে আমি খুব বেশি আগ্রহ বোধ করি না, আমি বিব্রত। এক কথায় বলতে পারি যে বিষয়টা খুবই হতাশাজনক। আমি খুবই দুঃখ বোধ করি আমার সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা এই প্রক্রিয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত না থাকার পরও অভিযোগ থেকে মুক্ত হতে পারছেন না। তাদের যে মর্মপীড়া, এই মর্মপীড়াটা আমাকে খুব ব্যথিত করে, আমাকে নিজকে যেমন করে, আমার কলিগদের মর্মপীড়া এই কয়েকদিন পর্যন্ত আমি দেখে আমার কাছে তাই মনে হচ্ছে। জি, শ্যামল দত্ত, আপনার একটা ছোট্ট মূল্যায়ন চাই। এখানে যে বাকি তিনজন আছেন, ওনারা তিনজনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, একমাত্র আমি হচ্ছেন বাইরের লোক। ফলে একজন বহিরাগত হিসেবে আমার দৃষ্টিটা একটু নির্মম হবে আমার ধারণা আর কি, কারণ আমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি। ফলে সেখানকার বিষয়গুলো একটু দূর থেকে দেখার কারণে অনেক বেশি দেখেছি। এই যে এতক্ষণ মামুন ভাই বলেন অভিযোগগুলো, আমি একটা অভিযোগও শুনিনি ওনার মুখে, যে কী অভিযোগটা কী আসলে এক্স্যাক্টলি, কোন অভিযোগটির কারণে আমি বলছি কালিমা লিপ্ত হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই পর্যন্ত এই যে যারা অভিযোগ করছে তারাও স্পষ্ট করে বলেন যে এই অনিয়মটার কারণে আমি বলছি নির্বাচনটি সঠিক হয়নি। যেমন ধরুন আমি বলি, প্রথম দিন থেকে আমি গণমাধ্যমের বিশ্লেষণগুলো দেখছিলাম, প্রথম দিনে যদি হেডিং দেখেন আর দ্বিতীয় দিনের হেডিংয়ের মধ্যে টেলিভিশনে, পত্রপত্রিকায় একেবারেই ভিন্ন। প্রথম হেডিং হচ্ছে যে জাতীয় নির্বাচনের স্টাইলে নির্বাচন হচ্ছে, স্ক্রল সকালবেলা 9:30টার সময়। কী হচ্ছে, আগার রাতে সব ভোট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরের দিন এসে পত্রিকার হেডিং হচ্ছে এই যেটা মান্না ভাই উচ্চারণ করলেন, যে কালিমা লিপ্ত ডাকসুর গৌরবে।
এখন এসে বিশ্লেষণ করছে সেই সমস্ত মিডিয়া যে ডাকসুতে এখন নতুন শক্তির উদ্ভব হয়েছে ফলাফলের পর। এখন রাজনৈতিক শক্তির বাইরে স্বতন্ত্র শক্তির দিকে ছাত্ররা ঝুঁকছে ফলাফলকে নিয়ে নানা রকম মূল্যায়ন। কিন্তু এই যে অভিযোগটা আমরা করছি, এখানে যেটি আবার বললেন যে এখানে কিছু ত্রুটি আছে। যেমন ধরুন অনেক জায়গায় কিছু কিছু ভোটার দিতে পারে নাই, লাইন দীর্ঘ ছিল, ছাত্রলীগের ছেলেপেলেরা একবার ভোট দিয়ে আবার দাঁড়িয়েছে, এরকম কিছু অভিযোগ আছে। একটি মাত্র অভিযোগ আছে সেটি হচ্ছে কুয়েত মৈত্রী হল নিয়ে। সেখানে কিছু সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে, স্টিক মার্ক দেয়া, যেটি একটি হল সংসদের জাতীয় ডাকসুর ব্যালটও না এটি। কুয়েত মৈত্রী হলে টোটাল ভোটার সংখ্যা ছিল 1299 না কতজন, তার মধ্যে কতগুলো ব্যালট পাওয়া গেছে এটা আমরা এখনো স্পষ্ট না। একটা প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যালট পেপার পাওয়া গেছে এবং যেটি নিয়ে পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারণ আমরা এখনো স্পষ্টতও জানি না জিনিসটা আসলে কি, তদন্ত কমিটির পর জানা যাবে। এই ছাড়া আমি বাকি নির্বাচনের সারাদিন রিপোর্টগুলো দেখছিলাম, এমন কোনো খুঁজে পাইনি যে এই নির্বাচনটির এই ত্রুটিটি হয়েছে। রোকেয়া হলের ব্যাপারটা আসলে খুবই রহস্যজনক, কারণ ট্রাঙ্কের ভিতরে সিল মারা অবস্থায় ব্যালট পেপার থাকবে এটাই স্বাভাবিক, কারণ আপনি তো ব্যালটগুলো সবগুলো দিয়ে দেবেন না একসাথে। যেমন রোকেয়া হলে আপনি খেয়াল করবেন 4033 ভোট আছে ওখানে, 4608, তার মধ্যে ভোট পড়েছে মাত্র 2300 সামথিং। তো বাকি ব্যালটগুলো তো থাকবে, আপনি সব ব্যালট পেপার তো একসাথে দেবেন। আমরা যখন এই যে মেশিন রিডেবল ইলেকশন চালু করলাম রিপোর্টার সিনারিতে, আপনার মনে আছে যে ব্যালটগুলো আমাদের সব রাখতে হয়, যখন ভোটার আসবে তখন আপনি বের করে দেবেন। এর আগে তো এগুলো ট্রাঙ্কে, সেই ট্রাঙ্কে দেখলাম যে মানে লাথি মেরে মেরে খুলে তারপর দেখানো হচ্ছে এখানে ব্যালট পেপার আছে, সেখানে তো ব্যালট পেপার থাকবেই। ফলে এই অভিযোগটাকে আমি খুব একটা, এবং তবে সে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে আপনি নিন্দা করতে পারেন, কারণ ওখানে নূরের উপর হামলা হয়েছে, এগুলো খুবই অন্যায়। কিন্তু বাকি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অভিযোগের মধ্যে একটি অভিযোগ আমি মনে করি জেনুইন, সেটা হচ্ছে যে অনেক জায়গায় ছাত্রলীগের ছেলেপেলেরা আবার লাইন ধরে দাঁড়িয়েছে, এখানে ভোট দিতে দেরি হয়েছে। কিন্তু সেটা ওভারঅল পার্সেন্টেজ হিসেবে যদি ভোটার ধরেন, আমি মনে করি না সেটাও খুব বেশি। কারণ এমনও আমরা শুনছি দুপুরে 1টার পর যখন একটা বিষয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন নির্বাচন বর্জন করলো, তার পিছনে কোনো যৌক্তিক কারণ তারা বলেনি যে এই কারণে আমরা নির্বাচনটা বর্জন করছি। এটা ছাড়া বাকি দেখবেন, খেয়াল করবেন অনেক হলে যখন ভোট চলে ভোটার পাওয়া যাচ্ছিল না, এক পর্যায়ে মাইকিং করে নিয়ে আসতে অনেক সময় ডেকে আনতে হয়েছে। যেমন ধরুন কুয়েত মৈত্রী হলে যেখানে অভিযোগের তীর বেশি, সেখানে 11টার পর ভোট শুরু হয়েছে এবং সেটি বিকাল 5:30 পর্যন্ত চলেছে, এক পর্যায়ে কোনো ভোটারই নাই ওখানে। ফলে ভোট প্রক্রিয়াটি নিয়ে এর আগের যে জায়গাগুলো সেগুলো নিয়ে নানা রকমের ইয়ে ছিল যে ভালো ব্যালট বাক্স কেমন হবে, এই ভোট কেন্দ্র কোথায় হবে ইত্যাদি, কিন্তু এগুলো মেনে নিয়েই তারপরে শেষ পর্যন্ত নির্বাচন এসছে। এখন এই নির্বাচনটাকে নিয়ে নানা রকম বিশ্লেষণ হবে, আমার ধারণা আগামী কয়েকদিনে হবে। কিন্তু এই নির্বাচনটি থেকে যেটি আমি মনে করি সবচেয়ে ইতিবাচক দিক, যে দীর্ঘদিন ধরে একটা নির্বাচন হচ্ছিল না, সেটি হয়েছে এক। দ্বিতীয়ত এই নির্বাচনের মধ্য দিয়ে এখন অনেকে আবার নানা রকম বিশ্লেষণ আসছে। সবচেয়ে আরেকটি বড় কথা যে যারা এখন ভোট করছে তারা কেউ কিন্তু ডাকসু দেখেনি আগে, তাদের সবার বয়স 28-এর কম, ফলে ডাকসু নিয়ে তাদের কোনো স্মৃতি নেই। এমনকি অনেক শিক্ষকরও নেই আমার ধারণা, কারণ ওই শিক্ষকরা তো ওই সময় ছাত্র ছিল হয়তো, বা কখনো ছাত্র ছিল না, এইরকম অবস্থা। কারণ 28 বছরের পুরনো জায়গায় একমাত্র মান্না ভাইদের মতো কিছু ভেটারান যারা স্টুডেন্ট লিডার ছিলেন তারা ছাড়া বাকিদের মধ্যে এই নির্বাচনটি নিয়ে এর মধ্যে যে কতগুলো জিনিস পাল্টে গেছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া এবার একটা বড় রোল প্লে করেছে। নিশ্চয়ই মান্না ভাইদের সময় সেই জিনিসটা ছিল না, তখন তো মোবাইলই ছিল না। এখন এবার আপনি ক্যাম্পেইনের ধরন দেখলে, আপনি ক্যাম্পেইনের স্টাইল দেখলে আমি বিস্মিত হয়েছে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কি পরিমাণ মোটিভেট করা যায় মানে স্টুডেন্টদেরকে। এবং এটা আমরা দেখেছি, এবং কি শুধু এই নির্বাচন না, এর আগেও যদি দেখেন আপনি, যখন কোটা আন্দোলন হয়েছে, সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। আপনি যখন 9:30টার সময় নুরুর যে ফেসবুক স্ট্যাটাসটা দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি 9:30-তে সেই স্ট্যাটাসটা দিয়েছে এবং সেখানে নির্বাচন নিয়ে এই যে, এবং আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 43,000 স্টুডেন্টের প্রায় 70,000 অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারো কারো 2-3টাও আছে। সেই অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ, এমন না যে আপনি এই টেকনোলজিটাকে তো আপনি ইয়ে করতে পারবেন না। ফলে এই ক্যাম্পেইনগুলোর যে প্রক্রিয়াতে হয়েছে
সেটিরও একটি ইম্প্যাক্ট পড়েছে পুরো নির্বাচনী ব্যবস্থাপনায়। তবে তারপরও আমি মনে করি এই নির্বাচনের এখন নানা বিশ্লেষণের মধ্যে, সেটা আমি পরে যাব হয়তো, নুরু যে জিতে এসছে এটিও একটি ইতিবাচক দিক সাধারণ ভোটারদের মধ্যে, এবং তার যে জনপ্রিয়তা বা তার যে অ্যাকসেপ্টেন্স, এবং প্রচলিত রাজনীতির বাইরে সাধারণ ছাত্ররা যে কিছু একটা খুঁজছে তারও কিন্তু বই প্রকাশ এই এক্সপ্রেশন আছে এর মধ্যে। জি, ধন্যবাদ। মান্না ভাই, মোটা দাগে যদি আপনি এই নির্বাচনটাকে বিশ্লেষণ করেন তাহলে কোন কোন বিচ্যুতিগুলো আপনার চোখে ধরা পড়ছে? প্রথম কথা হলো কি, ধরেন কিছু এক্সপ্রেশন দেখেন, সেই এক্সপ্রেশন দেখে তারপরে মনে করেন যে এটার কারণ কি খুঁজে বের করেন। কিছু ঘটনা ঘটে গেছে সেটা বলেন, কিছু ঘটনা ঘটতে পারে তার সিমটম আছে সেগুলো থেকে বলেন। আমি প্রথম আসি, মানে আমরা উপেক্ষা করলে করতে পারি, কিন্তু তারপরে মেয়েরা অনুসরণ করছে এমনি এমনি নাকি, ওরা কোনো পার্টি করে না। কিংবা মনে করেন নূর যে ডাকসুর ভিপি হিসেবে ঘোষিত হয়েছে, সোজা ব্যাপার না, তার জন্য অনেক বড়, এমনি ডাকসুর ভিপি অনেক বড় ব্যাপার। সে বলছে যেহেতু আর বাকি 5টা প্যানেল বলছে যে এই নির্বাচনটা গ্রহণ করা যায় না, এটা গ্রহণযোগ্য নয়, অতএব ফ্রেশ ইলেকশন হতে হবে, এবং সে বলছে হ্যাঁ আমিও এটার পক্ষে আছি। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো ভিপি হয়ে গেছেন, আপনি আগে বলেছিলেন ভিপি আর একটা পোস্ট বাদে ফ্রেশ ইলেকশন হোক, আপনি ফ্রেশ ইলেকশনে আপনি থাকতে পারবেন? সে তখন বলেছে সমগ্র ছাত্রদের মানসিকতার সাথে, তাদের বোধের সাথে, ফিলিংয়ের সাথে আমি আছি, ফ্রেশ ইলেকশন হবে, রেজাল্ট যে হবে তাই হবে। এই বিষয়গুলো কোত্থেকে আসছে দেখেন, একটা রাজনৈতিক দলের কর্মী নেতারা যখন কাজ করেন তখন তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, তারা একটা ছকের মধ্যে আটকে থাকেন। খুব সহসা বড় কোনো ভুল হলেও রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার নেতৃত্বকে, দলকে চ্যালেঞ্জ করে না, মেনে যায়। কিন্তু এখানে তারা যারা কোনো দল করেন না, এবং সবাই জানেন যারা কোটা আন্দোলন করেছিল, এদের মতো অনেক ছাত্রলীগের ছেলে ছিল, বিএনপির ছেলে ছিল, অন্যান্যরা ছিল, তারা এই কথাগুলো বলছে কেন? আমি গতকালকে একটা টকশোতে ছিলাম, সেখানে নূর ছিলেন, উনি বললেন কুয়েত পত্রী ঘটনা ঘটবার সময় বা তার পরে পরে তারা খবর পেয়েছে যে রোকেয়া হলে এরকম একটা ঘটনা ঘটেছে। ওরা গেছে, যাবার পরে বলেছে যে আমরা ব্যালটটা দেখতে চাই, ব্যালট বক্সগুলো। এখানে একটা খুব বড় প্রশ্ন আছে যে বর্তমান যুগে এই স্টিলের ব্যালট বাক্স কেন আসে? সবাই ট্রান্সপারেন্ট ব্যালট করে, আপনি কী জন্যে করলেন এটা? আপনি জিজ্ঞেস করতে পারবেন না, তারা জবাব দিবেন না, আপনি আচ্ছা একটা হলো তার জন্য অসুবিধা কি, এগুলো কোনো আনসার না। বিকজ এইটা একটা লড়াই, এবং সেই লড়াইয়ে আপনি সবার জন্য সমান ফিল্ড রাখবেন, সমান সুযোগ রাখবেন, কেউ যদি প্রশ্ন করে তার জবাব দেবেন। এই জবাব কিন্তু পাওয়া যায়নি। এবং সে যখন এটা জানতে চেয়েছে তখন হলের প্রাধ্যক্ষ নাকি তাকে বলেছে তুমি আসলে কেন এখানে, কীভাবে তুমি এখানে আসলে? উনি এক্সপ্লেন করেছেন যে আমরা যারা প্রার্থী তাদের এরকম সব হলে এবং কেন্দ্রে যাবার অধিকার আমাদেরকে ইলেকশন কমিশন দিয়েছে, তারপরেও তাকে ঢুকতে দিচ্ছে না। পরে তারা কাগজপত্র দেখেছে, ভেতরে ঢুকেছে এবং বলছে আমরা দেখতে চাই ভোট হচ্ছে যে এই ব্যালট বক্সগুলো, পেপারগুলো দেখতে চাই। দেখানো হয়নি। তাদের অভিযোগ হলো 1.5 ঘন্টা পর্যন্ত ভেতরে স্টাফিং হচ্ছিল, আমাদের 1.5 ঘন্টার মধ্যে ঢুকতে দেওয়া হয়নি, এবং তারপরে যখন সব ক্লিয়ার করা হয়েছে তখন ভেতরে ঢুকতে দিয়েছে। আমি এই অভিযোগকে সত্য মিথ্যা পরে বলবো, আমি বলবো তাহলে প্রপার ইনভেস্টিগেশন করেন। আগে আপনি কীভাবে বলছেন সেখানে কিছুই হয়নি, এবং রেসপন্সিবল লোকগুলো বলছে সেখানে কিছুই হয়নি। যেহেতু আমি 23 ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ছিলাম, আমি একটা জোটে একটা দলের প্রতিনিধিত্ব করতাম, সেই হিসাবে একটা শীর্ষ পর্যায়ের জায়গায় ছিলাম। আমি 30 ডিসেম্বর দেখেছি। ডাকসু নির্বাচন হওয়ার 4 দিন আগে আমি একটা আলোচনা সভার মধ্যে বলেছি 30 ডিসেম্বর মানে 29-এর রাতে যে ঘটনা ঘটেছে তার রিপিটেশন ডাকসুতে হবে। প্রশ্ন করতে পারতেন, আমাকে কেউ প্রশ্ন করেননি, কিন্তু আমাকে এখন ইউনিভার্সিটির ছাত্ররা বলেন আপনি একটা সত্য কথা বলেছিলেন, এবং আমি মনে করি ঠিক। আমি এটাও বলেছিলাম যে ওই নির্বাচনে, জাতীয় নির্বাচনে পুলিশ বিজিবি ছিল, অ্যাক্টিভলি পোস্টার ছিঁড়েছে, সিল মেরেছে, ব্যালট বাক্সের মধ্যে ভরেছে, আর বিজিবি সরাসরি সেটা করেনি, কিন্তু ওরা যেখানে প্রতিরোধ হয়েছে গুলি টুলি করে মানুষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর আর্মি ঘুমিয়েছে, কোনো কাজ করেনি, সেটাও একভাবে এই এস্টাবলিশমেন্টকে সাপোর্ট দিয়েছে। এখানে সেটা নেই, কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হল প্রশাসন পুরো নির্বাচনের দায়িত্বে ছিলেন। তার মধ্যে অভিযোগ উঠছে, তার তদন্ত তো একটাও করা হয়নি। আগের রাত্রে বলা হলো যে রাতের মধ্যেই ব্যালট পেপারগুলো, ব্যালট বক্সগুলো হলে পৌঁছে যাবে। কথা তো তা ছিল না, কথা ছিল পরদিন সকালে যাবে। কেন রাত্রে দিলেন?
তারপরে সকালে যখন আপনাদের সময় আমি একটু জেনে নিই, আপনাদের সময় কি হয়েছিল? সকালে গেছে ব্যালট পেপারগুলো, সকালে গেছে ব্যালট বাক্সগুলো বা পেপার? না, ব্যালট পেপার বক্স তো তখন পর্যন্ত ট্রান্সপারেন্সির না, কথাবার্তা তো তখন আমার সেটা কি সকালে গেছে না রাতে? সকালে গেছে, আমার যদ্দূর বছর সকালে গেছে, রাতের ব্যাপার ছিল না, আমার যদ্দূর মনে আছে। এখন যেহেতু গত নির্বাচনে এই যে রাতে যাতে না যায় সে নিয়ে প্রশ্ন উঠেছিল, ইসি বলেছে যে এত দূর দূরান্তের জায়গা আছে, সকালবেলা পৌঁছাতে গেলে কাছাকাছি কোথাও নিয়ে যেতে হবে, তার চেয়ে আমরা সেন্টারে দিই। বিরোধী দলগুলোর এই প্রশ্ন অভিযোগ মানিনি, কিন্তু এইখানে ঢাকা টু ঢাকা, সিটি টু সিটি আপনাকে রাত্রে পৌঁছাতে হলো কেন? এই কথাগুলো যারা তুললো, পরের দিন কুয়েত বত্রির ঘটনা কি প্রমাণ করলো? রাত্রেবেলা স্টাফিং হয়েছে, এইখানে ছাত্রীরা ছিল। এবং এ তো সত্যি, যেরকম করে বাকি ছেলেদের হলগুলো 10 বছর জবরদখল চলেছে, ওই জবরদখল তো মেয়েদের হলে করা যায়নি, ওরকম করে মেয়েদের হলে বার করে দেওয়া যায়নি। একবারে রাত 12টার সময় যারা বের করে দিয়েছিলেন হল থেকে মেয়েদের আন্দোলনের সময়, দেখেছেন যে তার প্রতিক্রিয়া কী হয়েছে। ওই হলগুলোতে মেয়েরা ছিল, ওই জন্য মেয়েরা প্রতিরোধ করতে পেরেছে। কিন্তু 5 বছর বলেন 10 বছর বলেন, বিরোধী দল কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, ক্যাম্পাসে যেতে পারিনি, পড়তে পর্যন্ত পারিনি। এগুলো আমার পত্রিকায় দেখেছি। হলের যে গেস্ট রুম আছে সেই জায়গাতে রীতিমতো টর্চার করছে, কোনো কোনো পত্রিকা এরকম লিখেছে যেগুলো টর্চার চেম্বার ছিল। আর এইবারও দেখেন কি লেখা হয়েছে, গণরুমগুলো যারা যারা ছিল তারা সবাই এখন ছাত্রলীগের পক্ষে কাজ করছে। বলা হয়েছে তাদেরকে, না হলে কিন্তু হলে তোমাদের আর ফেরত আসতে পারবে না। এই গণরুমে যারা আছে ফার্স্ট ইয়ারের অধিকাংশ তারাই সব ভোটের দিন লাইনে দাঁড়িয়েছিল। আমি অনেক অভিযোগ পেয়েছি, কেউ হয়তো পাননি কিন্তু আমি পেয়েছি। তারা বলেছেন যে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, লাইন 1 ইঞ্চি সামনে সরে না, আমরা ভোটটা দিয়ে চলে গেছি। আর ভেতরে তো হলের মধ্যে কোনো এজেন্টও নেই, কোনো প্রার্থীর এজেন্ট নেই, সেটাও নির্বাচন কমিশন নিষেধ করে দিয়েছেন। তো ওইখানে রাত্রে স্টাফিং হয়নি তা আমি জানি না, আমি প্রশ্ন তুলতে পারতাম, আমি বাইরের লোক, আমি তুলিনি, ভেতর থেকে কেউ তুলিনি, সেটা ঠিক। কিন্তু ব্যাপার তো বোঝা যাচ্ছে যে অনিয়ম হয়েছে। সেই অনিয়ম হবার পরে এই রোকা হলের বিষয় না, ছাত্রীদের এইরকম আপনার অনশন করতে, আমরণ অনশন করবার সিদ্ধান্ত নিতে হচ্ছে কারণ। তারপরে তারা প্রত্যাহার কী জন্যে করছেন, তারা বলছে আমরা অসুস্থ হয়েছি আর পারছি না, একদিন বিরতি নিয়ে আবার করব, এই সবের মধ্যে প্রত্যাহার করতে হবে। তো এই ছাত্রীদের কি জেদ পড়েছে যে তারা প্রভোস্টকে সরিয়ে দেবে? তার কি কোনো রাজনীতি করে? তারা ওই প্রভোস্ট কি রাজনীতি করেন, কোনো দল করেন? এগুলো কিন্তু খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না। সাধারণ ছাত্ররা এই জিনিস মনে করেছে, তারা চায় না। এই যে ধরেন অনেকে আপনাকে বলি এতগুলো বছর পরে আমরা ডাকসু পেলাম, আমি যদি বলি ডাকসু কি পেলাম, ডাকসুর যিনি মানে জিএসও বাকিরা তারা আন্দোলন প্রথম করেছে ডিক্লারেশনের সময় দুও দিয়ে, মানি না কেন, ভিপি জেতেনি, আর একটা পোস্ট জেতেনি। এখন যিনি ভিপি তিনি বলছেন আমি চাই না এটা, আমি ফ্রেশ ইলেকশন চাই। তাহলে ডাকসুটা হলো কিভাবে? এত বড় বিতর্ক ঝগড়ার মধ্যে একটা ডাকসু হওয়ার পরে বলছেন তবু তো আমরা ডাকসু পেলাম, এই কথাগুলো বলবার কোনো মানে হতে পারে না। জি, অনেকগুলো পয়েন্ট এসেছে, আপনি যদি এই পয়েন্টগুলো ধরে যদি একটু আলোচনা। না, ধন্যবাদ। আসলে আমি বসে বসে ভাবছিলাম যে মাহমুদুর রহমান মান্না ভাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, ছাত্রও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে যদি সাধারণীকরণ করে দেখেন, সেটা অবশ্যই আমার কাছে, আমি নিজে একটু বিব্রত বোধ করছি। ডক্টর মামুন আহমেদের মতো না না, এটা আমি অন্য ডাইমেনশনে বিব্রত বোধ করছি। তিনি আর একটা কারণে করছেন। উনি বলেছেন যে গণরুমে যারা থাকেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদেরকে প্রতি মাসে তারা গণরুমে থাকেন, এটা তো এই বাস্তবতা তো উনি যখন ভিপি ছিল তখন উনি এই সাবকালচারটা কেন সরাতে পারেনি বা এটা কেন না, কিন্তু ছেলেরা তো থাকতো তখন, আপনারাও কিন্তু রুম বরাদ্দ করে থাকতেন। বিষয়টা হচ্ছে কি যে এই কালচারটা কিন্তু দীর্ঘদিনের 3-4 দশকের। আমি নিজে তো ছাত্রী ছিলাম উনি যখন ভিপি 80-81 সনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েছি। আমি 2বার ভোটে অংশগ্রহণ করেছি, আর একটা ভোট আমি দূর থেকে দেখার সুযোগ পেয়েছি কলেজের ছাত্রী। সিট বরাদ্দ কখনো আমরা করিনি, কিন্তু না করলেও ছাত্র রাজনীতি পুরুষের যে পিতৃতান্ত্রিক যে ধারাটা, সেখানে এই রাজনীতিতে ছাত্র নেতারা কি ভূমিকা রাখেন, এটা একটা বড় কাজ। কিন্তু যখনই ফার্স্ট ইয়ার আসছে তাদেরকে আমরা মোটিভেট করি একটা রাজনৈতিক আদর্শ দিয়ে। সো এইখানে যখন লাইনটা হয়েছে, আমার যারা প্রভোস্ট, যে আপনি জানেন যে মুখ্য কাজটা কে করে নির্বাচনে, প্রভোস্ট, হাউস টিচার্স, এবং এখানে 200 শিক্ষক নিয়োজিত ছিল। এখন এই লাইনটা নাকি অনেকেই আমাকে বলেছে, অনেক প্রভোস্ট, যে আমরা অনেক ভোরবেলায় 8টার সময় ভোট শুরু হবে তার আগে লাইন দিয়ে দিয়েছে, এবং তারা লাইনে যে দাঁড়িয়েছে, এবং যারা বাইরে থেকে এসছে অর্থাৎ অনাবাসিক তারা পিছনে পড়েছে। অবশ্যই আমি নিজে যখন ঘুরেছি আমি নিজেও প্রত্যক্ষ করেছি যে কিছু কিছু লাইন খুব ধীরে এগোচ্ছে, এবং সেখানে
এই যে ধীরে এগোচ্ছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে আমাদের হাউস টিচাররা লাইনের মাঝখানে বা পিছনে বা সামনে দাঁড়িয়ে আছে, এবং বুথ যাতে জ্যাম করতে না পারে, বা ছোটোখাটো যে ঘটনাগুলি গণমাধ্যমে এসছে প্রত্যেকটি বিষয় কিন্তু আমি দেখেছি যে প্রভোস্টরা এবং হাউস টিচাররা এটা দেখভাল করেছে। এবং এই 18টি হলের মধ্যে 2টি হলে আমরা দেখছি যে হ্যাঁ সমস্যা হয়েছে, এবং গণমাধ্যম এটা নিয়ে বহু আলোচনা করছে। উনি আরেকটা বিষয় বলেছেন যে নুরুর যে জিতে যাওয়ার বিষয়টি, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা শুধু যে ছাত্রীদের ভোটে তিনি বিজয় হয়েছেন তা নয়, অনেক ছাত্রদের হলেও কিন্তু সে এগিয়েছিল। এবং এইটা একটা বড় একটা বিষয়, যেটা আমিও ক্লাসরুমে অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞাসা করি যে যারা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে তারা সবসময় সেই দলের বিষয় নিয়ে স্লোগান দেয়, কথা বলে, সেটার উপরে কাজ করতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো নিজস্ব ব্যাপার আছে, লাইব্রেরিতে বই বাড়ানো বা আপনার মশা নিধন করা বা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডরমিটরির সংখ্যা বৃদ্ধি করা, হেলথ কেয়ার বাড়ানো, এই বিষয়গুলো নিয়ে কারা কাজ করে। তেমনি কোটার যে বিষয়টি, যেটা সাংঘাতিকভাবে নুরুকে একটা পপুলারিটি দিয়েছিল, এটা সারা বাংলাদেশ দেখেছে। এবং সেখানে সে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করেছে যে আসলে আমরা এত পড়াশোনা করছি কিন্তু আমরা কোটার জন্য আমি একটা ভালো চাকরি পাচ্ছি না, একটা ভালো ক্যারিয়ার সার্ভিস পাচ্ছি না। এই মৌলিক জায়গাগুলোতে সে টাচ অন করেছে যে, এবং বিভিন্ন কারণে সে জয় হয়েছে। এখন যদি এটাকে আমি অন্যভাবে দেখি, আমার মনে হয় সেটা ডিস্টোর্টেড। কিন্তু বিচ্ছিন্নভাবে একটু জয় না, মানে প্যানেল ভিপি জিএস কাছাকাছি পোস্ট, এতগুলো পোস্ট, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মাঝখানে জিএস নাই। আচ্ছা, এখন আমি এটাও বলি যে জাতীয় রাজনীতির কথা, এই প্রশ্নটা কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে ছাত্রলীগের পক্ষ থেকেই তোলা প্রশ্ন হয়েছে করা এবং তাদের উচিত। কাছেই একটা হ্যাঁ। এই মানে- প্রশ্নটা মানে- আমি একটু জবাব দিতে পারি না, আপনাকে? আমি শেষ করে দিচ্ছি। জিএস নাই কেন, এটা জবাব দিতে পারি? না, জিএস না, ভিপি নাই। না, বিপি তো নাই, জিএসও কোটা আন্দোলন চলে আসতো, হ্যাঁ। কেন আসেনি সেটা বলবো আপনাকে। আসিফ নামে যে স্বতন্ত্র একজন প্রার্থী, সে দাঁড়িয়ে তার আছে। ভোট আর স্বতন্ত্র এই যে কোটা আন্দোলনের দুইটা ভোট, মিলে এক দুটো মিলে যোগ করেন তাহলে রব্বানের ইচ্ছাতে ভোট বেশি। রব্বানির চেয়ে। আচ্ছা, আর আমি একটু বলি, রাত 12টার পর থেকে আমি খবর পেয়েছি যে ওর নাম কি, রাশেদ, সে জিতেছে। এবং মানে এটা খুবই সারপ্রাইজিং যে ভোট হলো 6 ঘন্টা, কাউন্টিং হলো 13 ঘন্টা, যেহেতু তারা হচ্ছে মেশিনে গুনেছেন। বলছে 12টার সময় রেজাল্ট ওয়াজ রেডি, এবং তারপরে ডিসিশন হয়েছে যেন একজনকে দেওয়া হবে, অন্যজন দেওয়া হবে না। প্যানেল মেজরিটি তারা জিততো, এখনো তারা দাবি করে, এটা তো দেখেছেন। না, সেটা তো তাহলে এখন ব্যাপক তদন্তের বিষয়, এটা দরকার। এই জন্যই আমার fresh মনে হয় election। যদি আপনারা মনে করেন তো সেটা দেখা উচিত, কারণ 18টি হলের 2টি হলে যদি কোনো অব্যবস্থা হয়ে থাকে, সেজন্য পুরো রেজাল্টটাই আমার ফেব্রিকেটেড বা ম্যানিপুলেটেড, আচ্ছা, এটা একটা বিশাল ক্লেম। আমি একটা কিন্তু পাল্টা প্রশ্ন করি, যে অনিয়মের বিষয়টা সেটা কিন্তু ছাত্রীরাই চিহ্নিত করলো, কিন্তু নির্বাচন পরিচালনার সাথে যে শিক্ষকরা জড়িত থাকলো তাদের পক্ষ থেকে তো এর বাইরে অন্য একটা অনিয়মও চিহ্নিত করা হলো না, এটা কেন? না, নির্বাচনের যেসব ছাত্ররা শিক্ষকরা ছিল, আমি বলতে চাচ্ছি হ্যাঁ, যে right. যে অনিয়মের বিষয়টা, তো এটা তো নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত, প্রশাসন বা শিক্ষকরা, তারা নিজস্ব ইনভেস্টিগেশন থেকে সামনে নিয়ে আসেনি, এনেছে শিক্ষার্থীরা। আমার কথা হলো যে এর বাইরে, অর্থাৎ যেখানে যেই ছাত্রলীগের বা যেই ছাত্র সংগঠনের একচেটিয়া দাপট, সেই সব জায়গায় কি একটা অনিয়মও মানে এই নির্বাচন পরিচালনার সাথে যুক্ত শিক্ষকরা বা প্রশাসন তুলে আনতে পারলো না? না, অনিয়ম আমরা কোনো দেখিনি। আমরা যেটা দেখেছি যে ধরেন কোনো বিধিনিষেধ তারা ভাঙার চেষ্টা করেছে, অর্থাৎ লাইনে তারা একটুখানি আগে আগে গেছে বা তাদের বন্ধুদেরকে এগিয়ে দিয়েছে, এই ধরনের একটা বড় ধরনের ব্যত্যয় বলে মনে এই করছেন ব্যত্যয় না, এই ব্যত্যয়গুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি প্রভোস্টরা অ্যাড্রেস করেছে। আমরা নিজেরা, আমি প্রোভাইস চ্যান্সেলর একাডেমিক, ওনার সাথে আমি ঘুরেছি বেশ কিছু স্পটে, এবং আমরা যাওয়া মাত্রই কিন্তু আমরা প্রভোস্টকে বলেছি, আমরা টেলিফোনে করে বলেছি, হাউসের সাথে আমাদের সবসময় কথা হয়েছে, এবং তারা কিন্তু সাংঘাতিকভাবে তারা এই বিষয়গুলো দেখেছে। আমি আরেকটা প্রসঙ্গ আনি, অধ্যাপক মামুন আহমেদ, যে সময়সীমাটা তো বোঝাই যাচ্ছিল যে একজনের ভোট 38টা ব্যালটে দিবে, সুতরাং এবং 43,000 যেখানে ভোটার, সেখানে সময়সীমাটা মানে বাইরের থেকে আমরা একটু অনুমান করি যে সময়সীমাটা সংক্ষিপ্ত, কিন্তু যারা প্রশাসন বা পরিচালনা তারা কেন অনুভব করলেন না? তারা যে অনুভব করেননি এই কথা আমি বলবো না, এবং তাদের নজরে যে বিষয়টি আনা হয় নাই তা কিন্তু না। তাহলে সিদ্ধান্ত নিতে পারলেন না ছাত্রদের কেন? পক্ষ থেকে, প্রতিদ্বন্দ্বী ছাত্রদের পক্ষ থেকে বারবার ওদেরকে বলা হয়েছে যে নাম্বার অফ ভোটার্স, নাম্বার অফ বুথস এবং যে সময়,
এই সময়ে এই নাম্বার অফ স্টুডেন্টস এতগুলো বুথের মধ্যে যথাযথভাবে ভোট দিতে পারবে না, না জ্যামিং হবে। হ্যাঁ, কিন্তু কেন জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেন নাই। আমি আসলে ভাবছিলাম যে আসলে এই বিষয়ে খুব বেশি আলোচনার মধ্যে যাব না, তবু 2-1টা কথা বলি একটু আর কি। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 8 জন শিক্ষক ওনারা অবজার্ভ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই নির্বাচন প্রক্রিয়াটা ওনারা অবজার্ভ করেছেন। তো ওনাদের কয়েকটা অবজারভেশন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা অবজারভেশনের কথা আমরা বলি। একটা হচ্ছে যে অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, ওনারা প্রত্যক্ষ করেছেন প্রত্যেকটা অভিযোগেরই সত্যতা ওনারা দেখেছেন। এক কি সেগুলো একটু বলুন। না, অভিযোগগুলো কি মোটা দাগে আমি বলি শুনেন। যেমন আপনার রোকেয়া হলের কথা ওনারা বলেছেন, শামসুন নাহার হলের রোকেয়া হলের কথা বলেছেন ওনারা, কুয়েত মন্ত্রী হলের কথা বলেছেন, বেগম সুফিয়া কামাল হলের কথা বলেছেন, জ্যামিং এর কথা, ওই বুথ জ্যামিং এর কথা বলেছেন। কি হয়েছে আমি বলি শোনেন, বুথ জ্যামিং এর কথা বলেছেন। এছাড়াও অন্যান্য অভিযোগ যেগুলোর কথা বলেছেন ওনারা, না তার ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা সেগুলোর সত্যতা দেখেছেন এবং ওনাদের নিজেদের কনক্লুশন হচ্ছে যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগনিটির সাথে যায় না, ডাকসুর যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে যায় না, সুতরাং ফ্রেশ ইলেকশন হওয়া উচিত। এটা হচ্ছে ওনাদের কনক্লুশন। ঠিক আছে, ওনারা আমার কলিগ, আমার সহকর্মী, সুতরাং আমি ওনাদের বক্তব্যটাই প্রধানত ধরে নেব। দেখুন, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা, ওকে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এই আশঙ্কাটা, এই শঙ্কার জায়গাটা কিন্তু অনেক দিন থেকে তৈরি হয়েছিল। ঠিক আছে, 11 তারিখে যে নির্বাচনটা হয়েছে আসলে শঙ্কাটা যেটা ছিল, আশঙ্কা যেটা ছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে মাত্র, এর বাইরে আর কিছু না। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস্তবতা, এই বাস্তবতায় নির্বাচনটা যেমন হয়েছে এর চেয়ে ভালো কিছু হওয়া প্রত্যাশা করাটাও তো আসলে এক ধরনের অন্যায়। আপনি লক্ষ্য করুন। এবং এই যে আপনার আশঙ্কার কথাগুলো, এই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন যারা, মানে আমি বলছি যে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা, তাদের ছাত্র সংগঠনের বাইরে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনার চেষ্টা করেছে বারবার। ওকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন কোন কোন বিষয়গুলি আনার চেষ্টা করেছে? আমি একটা, এই যে ভোটের সময়সীমাটা, না এটা তো আছেই। দেখুন, বহুদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের কালচার, বাংলাদেশের একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, গত বেশ এই ইদানিংকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব ক্যাম্পাসের ক্যাম্পাস কালচার, যেটা ক্যাম্পাস কালচারের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? ছাত্রদের দিক থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, তাদের একচ্ছত্র আধিপত্য আছে। ঠিক আছে, এবং ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের আধিপত্য থাকে, সবসময় ছিল, অতীতে ছিল না আমি এই কথা বলবো না, নিশ্চয়ই ছিল, আছে। তবে একই সাথে অন্য যেসব ছাত্র সংগঠনগুলো থাকে না, তারাও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চেষ্টা করে নির্মোহ একটা অবস্থান গ্রহণ করতে, নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে। সেটা কি? ছাত্রদের তাদের নিজেদের মধ্যে তো সংঘর্ষ হবেই, প্রতিদ্বন্দ্বিতা হবে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে হবে, তা রাজনৈতিক কারণে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় ওন করেছে প্রত্যেককেই, যেমন সরকারি দলকে ওন করেছে, বিরোধী দলকে ওন করেছে, এবং তাদের মধ্যে সংঘর্ষের জায়গাটা যত মিনিমাম হয় সেটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। কিন্তু ইদানিংকালে এই বিষয়টা প্রচণ্ডভাবে অনুপস্থিত। এটা হচ্ছে শিক্ষক, এটা হচ্ছে ছাত্রদের মধ্যে কথা বললাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনে কি হয়? আপনি হল প্রশাসন, আমি যে চিফ রিটার্নিং অফিসার প্রফেসর মাহফুজ সাহেবের একটা কথা, উনি বলছেন আমি খুবই হতাশ, উনি খুবই বিব্রত বোধ করছিলেন, এবং উনি বলছিলেন হল প্রশাসনের কারণেই এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি দেখুন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কীভাবে চলে। আমাদের 18টা হলে একটা প্রশাসন থাকে, হল প্রশাসন চালাকে হলের প্রভোস্ট থাকেন এবং হাউস টিউটররা থাকেন। ঠিক আছে, হলের প্রভোস্ট এবং হাউস টিউটর, এটা হচ্ছে প্রিরোগেটিভ হচ্ছে উপাচার্যের, তিনি নির্ধারণ করেন কাকে তিনি প্রভোস্ট করবেন, তাকে তিনি হাউস টিউটর করবেন। ওকে, লক্ষ্য করুন 18টা হলের হাউস টিউটর এবং প্রভোস্ট প্রত্যেকেই, এদের মধ্যে কেউ সরকারি দলের বাইরে, আমি বলছি হচ্ছে ক্ষমতাসীন দলের বাইরের একজনকে আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, যে নির্বাচনগুলো যেখানে হয়েছে একজনকে আপনি খুঁজে পাবেন না। আপনি তার মানে হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় হচ্ছে কি ভিন্ন ভিন্ন মতের ছাত্রছাত্রী থাকে, ভিন্ন ভিন্ন মতের শিক্ষকরা থাকেন। এখন ভিন্ন মতের মধ্যে ঐক্যমত তৈরি করবার দায়িত্ব হচ্ছে প্রশাসনের।
প্রশাসনের ভিন্ন মতের মধ্যেও কাজ করার একটা স্মার্টনেস সবসময় প্রশাসনের ছিল। কিন্তু এখনকার প্রশাসন যেটা হয়েছে, এটা শুধুমাত্র একটা পক্ষের অন্য পক্ষকে কোনো প্রকার পেট্রোনাইজ একটা পক্ষের মধ্যেও তো আবার দেখি যে বিভক্তি। না, সেটা ভিন্ন আলোচনা, সেই আলোচনাটা ভিন্ন। তার মানে হচ্ছে এই বিষয়গুলো, সুতরাং এই যে আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, এই প্রত্যেকটা কারণে কিন্তু এই আশঙ্কাটার জায়গাটা তৈরি হয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করত যে তারা সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে চায়, যে প্রত্যাশাটা ছাত্রছাত্রীদের আছে, যে প্রত্যাশাটা দেশবাসীর আছে, তাহলে পুরো অ্যারেঞ্জমেন্টটা ভিন্নভাবে করতে পারত। শ্যামল দত্ত জানতে চাচ্ছিল যে সুফিয়া কামালের কিভাবে করতে পারতো, আমি সেটা আপনাকে বলি। যেমন নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, না উপদেষ্টা থেকে শুরু করে পরিচালনার সাথে সম্পৃক্ত যারা ছিলেন, তারা প্রত্যেকেই নীল দলের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে ছিলেন। না, নীল দল অথবা গোলাপী দলের সাথে বোধহয় ছিলেন একজন কি দুজন, বোধহয় আকাশ ভাই ছিলেন, আর কে একজন ছিলেন। ওকে, অন্য কোনো ছাত্র, অন্য কোনো শিক্ষকদের, অন্য সংগঠনগুলো তাদেরকে ইনভাইট করতে হবে, আমি সেটা বলছি না। কিন্তু যেটা করার প্রয়োজন ছিল সেটা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন যারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন, এইসব ক্ষেত্রে অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, এবং দায়িত্বশীলতা এবং কর্মদক্ষতার সাথে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব দেওয়া সম্ভব ছিল। কিন্তু সে দায়িত্ব দেওয়া সম্ভব হয় নাই। যদি সেটা সম্ভব না হয়, তাহলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখবার সুযোগ ছিল, সেই চেক অ্যান্ড ব্যালেন্সও রাখা হয় নাই। যার ফলে যে আশঙ্কার গলাখুদগুলো বলা হয়, যে সন্দেহের কথাগুলো বলা হয়, যে সন্দেহের তীরটা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আছে বা প্রশাসনের সাথে সম্পৃক্ত শিক্ষকদের প্রতি করা হচ্ছে, সেটা করার সুযোগটা তখন থাকতো না। সুতরাং বাস্তবতাটা হচ্ছে এরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে বাস্তবতাটা হচ্ছে এরকম। আপনি সুফিয়া কামালের বিষয়টা একটু বলছিলেন, যে বলবেন। সুফিয়া কামাল হলে এক ঘন্টারও বেশি সময় এই ছাত্রীরা তখন বলছিল যে এরকম এই রোকা হলে যেরকম হয়েছে বা ইয়েতে হয়েছে, এরকম স্টাফিং হয়েছিল বা জামিং হয়েছিল, এবং তখন তারা বলছিল 1 ঘন্টার মতো সেখানে ভোট বন্ধ ছিল, এরকম হয়েছিল সুফিয়া কামাল হলে। খুব স্পষ্ট করে বলতে পারলেন না এরকম। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আমি আরো সুনির্দিষ্ট অভিযোগ আশা করছি। আপনি যদি সুনির্দিষ্ট, আপনি বলছিলেন যে অভিযোগগুলো প্রমাণিত, আমি আপনাকে প্রথমে বলছি যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোকে, অভিযোগগুলোকে বড় করে দেখিয়ে মানে প্রচার করবার মতো অবস্থায় আমি নাই। আমি বলেছি আমি আলোচনা করতে আমি আপনি লজ্জিত হচ্ছেন, আপনি খুবই ইয়ে হচ্ছেন, কিন্তু অভিযোগগুলো বলছেন না। যাই হোক, সেটা আপনার ব্যাপার। আপনারা অভিযোগগুলোকে আপনি জানেন না, নীল দল সাদা দলের ব্যাপার আসলে এই অর্থে। আমি আচরণবিধি কমিটিতে ছিলাম, কিন্তু ওই দিন যে আমার মানে ওইভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু আমার ইয়ে ছিল, আমি যেতে পারি, কারণ আমি সেটা পরে বলবো না যে আমার কি না আমি বুঝতে পারছি না। তো সেখানে এখানেও আমি যাই হোক, এখন ডক্টর মামুন বোধহয় বলতে চাচ্ছেন না, বললেন অভিযোগগুলো বললে পরিষ্কার হতো, সেটা হচ্ছে না। একটি জিনিস কি, যে আমি অনেক মোটামুটি এখন আমি আমার শিক্ষকদেরকে অভিযুক্ত করতে চাই না, আমার কলিগ শিক্ষক না না না, আপনি তো বলছেন যখন আপনি সবই বলছেন, কিন্তু অভিযোগগুলো বলছেন না। যাও কেন, ঠিক আছে। যেটি আমি বলছিলাম যে এই অভিযোগগুলো নিয়ে আমার মনে হয়, যদি অভিযোগগুলো সুনির্দিষ্ট হয়, সেগুলো সুনির্দিষ্ট তদন্ত হওয়া দরকার। কারণ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অভিযোগগুলো গ্রহণযোগ্য এক। দ্বিতীয়ত, 5টি মে রোকেয়া হলে অনশন করছিল, তারা আজকে অনশনটি স্থগিত হয়ে গেছে। আর 6 জন রাজু ভাস্কর্যের সামনে 43,000 স্টুডেন্টের মধ্যে কালকে আরো 10 জন হয়তো বসে যাবে, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করবেন, যদি ভোটের প্যাটার্ন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে ইদানিং, আমি ওগুলোর উপর একটু যদি জোর দিই, 18টি হলের মধ্যে প্রায় 13টি হলেই নূর চেয়ে বেশি ভোট পেয়েছে, রাব্বানি চেতে, ওদের ছাত্রলীগের প্যানেলের চেতে। এবং খোদ মহসিন হলে, যেটা ছাত্রলীগের ভিপির হল, সেখানেও কিন্তু বেশি পেয়েছে, নূর বেশি ভোট পেয়েছে, 143 ভোট বেশি পেয়েছে। এখন স্টাফিং হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, আমার বাইরে থেকে এটা বলা সম্ভব না। এরকম অভিযোগ যদি থাকে, এরকম অভিযোগ আমি কোনো ছাত্রদের কোনো নেতাদের মুখও শুনিনি আমি। এখন এরকম অভিযোগও যদি থাকে যে রাত্রিবেলা অমুক জিতেছিল, তাকে বাদ দিয়ে আরেকজনকে জিতে হয়েছে, এখন এই অভিযোগগুলোর আপনি কিভাবে আমি সুরাহা করে যাই না, এগুলো এরকম অভিযোগের কথা অবশ্য আমি ছাত্রদের নেতাদের মুখেও শুনি না। যদিও এই অভিযোগগুলো হয়, আমার ধারণা সেই অভিযোগগুলো তদন্ত হওয়া প্রশ্ন দরকার। করি যে সেটা অ্যাভয়েড করার জন্য যেহেতু একটা পারসেপশন যদি ডেভেলপ যাতে না করে, সেটার জন্য কি ভালো হতো কিনা যে রাতে ব্যালট
বাক্স এবং পেপারগুলো না পাঠিয়ে সকালবেলায় পাঠানো এবং ভোটের এগুলো তো সময়সীমাটা একটু বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সকালে পাঠালে কি হতো আমার মনে হয় এগুলো সকালে পাঠাতে পারতো, হোয়াইট বক্স হতে পারতো, সেগুলো তো আলাদা ব্যাপার। এগুলো মেনে নিয়েই তো নির্বাচন ঠিক করেছে এবং সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে এই ধরনের আলোচনা, এটিও আমি মনে করি। কিন্তু যে অভিযোগটি এসছে সেই গুরুতর অভিযোগগুলো আমাদের না তদন্ত হওয়া দরকার। স্টাফিং হয়েছে, এগুলো তদন্ত হওয়া দরকার। তারপরে একজন জিতেছে আরেকজনকে ডিক্লেয়ার করেছে, এরকম অভিযোগ যদি হয় সেগুলো অবশ্যই তদন্ত হওয়া দরকার। খুবই গুরুতর বিষয় এগুলো গুরুতর, যেটা মান্নাবের কাছে আমি শুনলাম। আমি একটু বলি যে একটা মিনিট দেবো আপনার। নূর বলেছেন উনি রি ইলেকশন চান, এবং কেন উনি বলেছেন নূর রি তো একদিনে ইলেকশন? 4 কথা বলেছেন মান্না ভাই। না, প্রথম 4 দিন কথা বলেছে বলেননি। দুইটা বলেছেন উনি 4 কথা দুইটা বলেননি। পদ বাদ দিয়ে মোটেই 4 কথা আমি শুনি, বলেননি। আমি একটু বলি কি আপনি বলেছেন। দুই দিক থেকে চেপে ধরে আছেন, না। দুই পিস্তল Both দেখাচ্ছেন, sides. কত কি করছে, এসব অভিযোগ তো না, ঠিক আছে, পাবলিকলি বলা ঠিক আছে, নিশ্চয়ই করা সেটা হচ্ছে। ঠিক আছে। নূর একদম নিজে বেরিয়ে মিডিয়ার কাছে সে বলেছে 4 বার বলেছে। আমি এই দুইটা পদ ছাড়া বাকি সবটার ইলেকশন চাই। বলেছে তার মানে একটা ব্যালটের দুটো টিক মার্ক দেওয়া ঠিক হয়েছে, বাকি ব্যালটের বাকি অংশটা ঠিক হয়নি। এটা কোন ধরনের অভিযোগ আমি ঠিক জানি না। তারপর বলেছে এখনো সে, নূর কিন্তু স্পষ্ট করে বলেনি, আপনি যেটা বলছেন এটা আপনার মুখেই শুনছি, নূর এখনো ক্লিয়ারলি বলে নাই যে ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি কি আপনার বিপি হিসেবে, উনি প্রথম দিন বলছেন আমি বিপি হিসেবে দায়িত্ব নিয়ে তারপর শপথ নিয়ে তারপর আমি ইয়ে করব একদিনে। এবং আমাদের সংবাদপত্র শিরোনামও হয়েছে, অনলাইনে শিরোনাম হয়েছে, টেলিভিশনে শিরোনাম হয়েছে যে একদিনে নূরের 4 কথা। এই নিয়ে একটা নিউজ হয়েছে আলাদা। প্রথমবার এক ধরনের, দ্বিতীয়বার এক ধরনের, তৃতীয়বার এক ধরনের, শেষবার এক ধরনের। এবং এখনো বিব্রত করার জন্য করা হচ্ছে, হ্যাঁ হয়তো বিব্রত করার জন্য না, বিব্রত সে বলেছে এটা, এমন কিন্তু বলেনি তা আনসার না। গতকালকে প্রথমবার দিয়েছে, বলেছে পরে যে বলবো আমি এটা। এই দুটো বাদ দিয়ে নির্বাচন চাই, তারপর বলেছে পুরো নির্বাচন চাই, তারপর বলেছে আমি শপথ নেওয়ার পরে দায়িত্ব নিয়ে আমি এটার আন্দোলন করবো, নানা রকম কথা। এখন এটা হতে পারে, সে তো অত ম্যাচিউর পলিটিশিয়ান না, দীর্ঘদিনের কোনো, সে রাজনীতি শুরু করেছে মহসিন হলের ছাত্রলীগের মানব কল্যাণ বিষয়ক উপসম্পাদক হিসেবে 2015 সালে। 2000 উপসম্পাদক হিসেবে। এই হচ্ছে তার পলিটিক্স। সেটা নাও হতে পারে, মান্না ভাইদের মতো অত, সে তো ম্যাচিউর পলিটিশিয়ান না। আমরা ম্যাচিউর পলিটিশিয়ান খাবি খাইতে পারি, 3 বছরের লোক প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারে, অসম্ভব না তো। হতে পারে, সেটাও হতে ওটাই পারে। ছিল। কিন্তু আমি বলছি তার বক্তব্যের মধ্যে অসঙ্গতি ছিল শুরুর দিক থেকে শেষ পর্যন্ত। এবং এক পর্যায়ে আপনি খেয়াল করবেন, আমি টেলিভিশনে স্ক্রল দেখলাম, রাশেদরা বলছে যে নুরু কি বলছে তার ঠিক নেই, কারণ সে অসুস্থ, মানসিক অবস্থা তার ভালো না, এই জন্যই সে বোধহয় এরকম বলছে না। এরকম একটি স্ক্রলও দেখেছি আমি নুরুর বক্তব্যের সঙ্গে। না, আমরা বলছে একমত যে না। নূর শপথ নেবে কিনা এটা তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় এটাও বলছিল, নূর অসুস্থ, তার বক্তব্যের মধ্যে অসঙ্গতি থাকতে পারে, কারণ নূর তখন হাসপাতাল থেকে মাত্র এসছে, আগের রাতে তো হাসপাতালে ভর্তি হলো। ফলে এই বিষয়গুলো আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি ভোটের প্যাটার্ন দেখে আমার মনে হয় না যে এখানে বড় ধরনের কোনো কাজ, এটা আমার নিজস্ব অ্যানালাইজ, এটা নাও হতে পারে। এখন মান্না ভাইদের মতো লোকরা যদি এই অভিযোগগুলো তোলে, সেগুলো তদন্ত হওয়া দরকার। আমি সেটা নিয়ে তদন্ত হতেই পারে, যদি আমার ধারণা যে একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই উইথ ইউর কাইন্ড পারমিশন। সেটা হচ্ছে সাধারণত ওএমআরে আপনার ভোট গণনা হয়েছিল, ওএমআর শিট ছিল তো, তারপর আপনার ইয়েতে ভোট গণনা হয়েছিল, তাই না, মেশিনে ভোট গণনা হয়েছিল। সাধারণত 25-30 হাজার ভোট গণনা করবার জন্য আপনার রাত 3টা, 3:30 পর্যন্ত অপেক্ষা করাটা, এই কারণে যে সন্দেহটা তৈরি হচ্ছে না, এই সন্দেহের একটা মানে যৌক্তিক একটা জবাব থাকা প্রয়োজন। এটা কেন হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলতে পারে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় দেখুন, এটা তো আপনার হয়ে যাওয়ার কথা, আপনার রাত 9টা-10টার মধ্যেই সেটা হয়ে যাওয়ার কথা। সুতরাং এই প্রসঙ্গটা যদি আসে যে সত্যিকার অর্থেই ফলাফল কিন্তু 9টা-10টার মধ্যে হয়ে গেছিল, কিন্তু ফলাফলটা ঘোষণা করবে, কীরকমভাবে ঘোষণা করবে না সেটা সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এই যে অভিযোগটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি করা হচ্ছে না, এটি আমি মনে করি খুবই গুরুতর অভিযোগ। এই অভিযোগের যথাযথ তদন্ত হয়ে এটির একটা সুরাহা হওয়া প্রয়োজন। অবশ্যই সবগুলো অভিযোগ, এমনকি কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পাওয়া গেল, এটারও তো একটা গুরুতর ব্যাপার, এটারও একটা তদন্ত হওয়া দরকার এবং তদন্তটা আসা উচিত, দ্রুত আসা উচিত। আমার ধারণা যে আমার কথা বোঝাবার চেয়ে একটু বলি, যেহেতু কথা হচ্ছে সেই কারণে আমি ডিস্টার্ব করছিলাম। সেটা হলো যে নূর এরকম বলেছে যে যদি রি ইলেকশন হয় তাহলে তারা প্রায় সব সিটে জিতবে। তার মানে কি সেটা তা বলতে পারে, সেটা বলতে পারে তো, প্রত্যেকেই আমি বলবে সেটা যে ধরে বলছি। তার সাথে বলছি রাশেদ বলেছে যে সে অন্তত 1200 ভোটে এগিয়েছিল। এটা তখন সাংবাদিকদের মধ্যে কথা চলছে, এবং 12টার পর 12:30টার সময় বিভিন্ন জায়গাতে হচ্ছে ভোটের ফলাফল দেরি করা হচ্ছে, কারণ ম্যানিপুলেশন হচ্ছে। সো দেরি কেন করা হলো, তার আনসার নাই, তোরা বলবি কেন, এগুলো তো কোনো কথা হইতে পারে না। আপনি যে আমি দেরি এটা শুনে নাই, করছেন, রাশেদ বলেছে কোথাও যে আমি এগিয়েছিলাম 1200 ভোটে, আমি এইমাত্র আপনার মুখে আমি শুনলাম। শুনেছি।
হ্যাঁ আপনি শুনতে পারেন সেটা। আমরাও তো মিডিয়া তো শুনিনি যে রাশেদ অভিযোগ করেছে আমি 1200 ভোটে গিয়েছিলাম, আমাকে হারানো হয়েছে জোর করে, এরকম কোনো অভিযোগ সত্যিকার অর্থে গোটা সংস্কার আন্দোলনের যারা নেতা তারা কেউ বলেনি। এই ধরনের অভিযোগ কিন্তু গুরুতর অভিযোগ, তাদের মুখ থেকে শুনিনি। তারা সংবাদ সম্মেলন করছে ডেইলি, প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলছে, এই অভিযোগটা আমি কখনো শুনি। আমি শুনেছি আপনার কাছে শুনেছি আমি। কেউ আমাকে যদি ইয়েতে গিয়ে মানে ডেপোজিশন দিতে পারে আমি রাজি আছি। না না, সেটা আপনি শুনেছেন, কিন্তু তারা তো প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলছে, তারা তো সেই অভিযোগগুলো তুলে নেয়। কয়েক ঘন্টা অন্তর অন্তর আপনার এই বলছে। অভিযোগটি কিন্তু তারা তুলে নেয়। এই যে বলছে যে যদি ইলেকশন হয় তাহলে আমরা সবগুলোতে জিতবো। জিতবো, এখন তার জেতার মানে কি? আকাঙ্ক্ষা তো সবার। তার মানে তারা জেতার আপনি ছিল। দেখেন, আপনি কি এই যে মামুন ভাইয়ের জন্য বলি, মানে আরেকটা কথা বলি 245 এখানে- ভোট পেয়েছে ছাত্র দলের সভাপতি প্রার্থী। আপনি কি মনে হয় ছাত্র দলের মাত্র 245টা ভোট আছে কেন? 245 আচ্ছা, সভাপতি মোশাররফ। তাহলে এই ভোটগুলো কোথায় গেছে? 600 দেখলাম। 400 কত ভোট পেয়েছে জিএস প্রার্থী, তারা তো ফুল প্যানেলটা দিতে পারেনি, যে যতটুকু দিয়েছে তাদের মধ্যে সভাপতি পেয়েছে 245 আর 460 ভোট পেয়েছে সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের একটা বিশাল ভোট আছে, কিন্তু আপনি যাই বলেন না কেন, সারা বাংলাদেশে যেমন জামাতের একটা বিরাট ভোট আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, সেই ভোটগুলো কোথায় গেছে? এগুলো নিয়ে নানা বিশ্লেষণ আলোচনা হবে। কিন্তু আমি যদি এই ধরনের কথা আমি শুনি নেব, সেটা এই অভিযোগটা যদি হয়, তারা যদি অভিযোগ তোলে কোটা সংস্কার আন্দোলনের যারা সেই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। এবং দেরি কেন হয়েছে এটাও একটা, আমি মামুন ভাইয়ের এই এর সাথে আরেকটা যে দেরি কেন হলো এটারও একটা যৌক্তিক ইয়ে দেখাতে হবে। এর সাথে আরেকটা প্রশ্ন বলি, যেটা আপনারা দুজনেই কথাটা বলেছেন, কোটা আন্দোলনের কারণে একটা যৌক্তিক আন্দোলন, সেই জন্য নূর ভোট পেয়েছে, অন্যরা তাহলে পাবে রাশেদ পাবে না কেন? হোল কোটা কেন পাবে না? সেটা তো ব্যাখ্যা আপনি দেওয়াই যদি হয়েছে যে politically দেখেন, আসিফ সেটা এবং হচ্ছে সেটা হচ্ছে পদের উপরে ডিপেন্ড করেছে। পদ বলতে একটা পদ বলতে নূরের whole কোন panel-এর কথা নূরের বলছি। সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী একমাত্র ছাত্রলীগ, রাশেদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী একজন রয়ে গেছে যে রাশেদের চাইতেও জনপ্রিয়, মানে সে এই হচ্ছে এই যে আসিফ। শক্ত প্রতিদ্বন্দ্বী আপনি মনে করছেন, তাই তো? আমি অন্তত রেজাল্ট দেখে বুঝি, রেজাল্ট, কারণ আসিফ প্রায় 4000-এর বেশি ভোট পেয়েছে, পেয়েছে। যেখানে ছাত্র দলের ভোট পেয়েছে, ছাত্র দলের ক্যান্ডিডেট ভোট পেয়েছে 460 ভোট, সেখানে আসিফের ভোট 6000 প্লাস। মানে ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, আমি বলছি যে কারণ আমরা তো প্যানেলটা ভোটের কেন এরকম প্যাটার্নগুলো হবে? দেখবো আমরা, এইগুলো এই analysis এ ভোটের pattern আসতেই এই হবে। প্যাটার্নগুলো যদি আপনি যদি এই যে আরেকটি মেয়ে দাঁড়িয়েছে অরণি, সে পেয়েছে প্রায় 2000-এর বেশি ভোট, এই লিটন নন্দী পেয়েছে 1200 ভোটের বেশি ভোট। সে তো ভিপি দুটাই। হ্যাঁ, দুটোই দুটোই VP আমি বিপির কথা বলছি। জিএসও যদি দেখেন, আরো এই যে আসিফ এবং আরো একজন আছে, তারা সব মিলে যদি দেখেন, তাহলে কিন্তু এই আপনার ছাত্রলীগের প্রার্থীর চাইতে ভোট অনেক বেশি। একমাত্র ভোটে সবগুলো ভোটের চাইতে বেশি এগিয়ে আছে একমাত্র সাদ্দাম, সে এককভাবে 15,000 এবং সে স্বতন্ত্র থেকে এবং অনেক বেশি ভোট সে পেয়েছে। স্বতন্ত্র সবগুলো মিলে যোগ মিলিয়ে করা, যোগ করে। আর সবগুলো মিলে যোগ করলে ছাত্রলীগের কোনো পদেই কিন্তু কেউ জিতে না। আপনি যদি হিসাব করে দেখেন, সবগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট যদি এক করেন, তাহলে কিন্তু ছাত্রলীগের কোনো প্রার্থী কিন্তু জিতার কথা না। সাদ্দাম বাদে। সাদ্দাম একমাত্র বাদে। দেখুন একমাত্র। দেখুন, যেহেতু যেসব ছাত্রছাত্রীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের অনেকেই এই নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে, তাই না? সে একটা প্যানেল ছাড়া বাকি সবাই তো নির্বাচনটা প্রত্যাখ্যানই করেছে, তাই না? তারা তো এবং তারা যে- নির্বাচনের একটা বিষয়ে নির্বাচন না, শুনুন, থেকে তারা- সরে গেছেন। তারা যে প্রত্যাখ্যান করেছে নির্বাচনটাকে, না, ওই পয়েন্টটা তারা কিন্তু এখনো স্থির আছে। তারা কিন্তু বলছে না যে আমরা নির্বাচনটাকে গ্রহণ করছি, ঠিক আছে? সুতরাং আমরা যে নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে যে অ্যানালাইসিসটা করছি, না, এটা কিন্তু এই মুহূর্তে ডক্টর মাহমুদ, অপ্রয়োজনীয় বলে বাংলাদেশে মনে হয়। এমন কোন নির্বাচন আসুন, আছে আপনার 90-89 সালে যখন না, ঠিক মুস্তাক আছে। ভাই আর সুলতান আমি- বাজিতে, দেখুন, তারপর দিন রোকেয়া হলে এই কি হয়েছে আমরা নির্বাচনটি দেখিনি। হচ্ছে কি, এই নির্বাচনটি হচ্ছে আমি এটা একটা সেন্টিমেন্টাল ইমোশনাল বিক্ষোভ হচ্ছে, এরকম কখনো আমার কাছে একটা জিনিস, একটা বিষয়টা আমার একটা টেকনিক্যাল বিষয় আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয়। আমি আমাদের যে শিক্ষকরা অবজার্ভ করেছিলেন, ওনারা একটা পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচনের যে ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার ছিল না। আমি খুব বিস্মিত হয়েছি। আমাদের যারা নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রতি বছর 2-3টা ইলেকশন হয়, শিক্ষক সমিতি তো প্রতি বছরই হয় আমাদের, তাছাড়া আমাদের সিন্ডিকেট, সিনেট, বহু ধরনের নির্বাচন হয়ে থাকে আর কি। নির্বাচনের নির্বাচনের ব্যালট পেপারে সিরিয়াল নাম্বার থাকবে না, এটা কোন কারণে ছিল না? না, এবং এখানে যদি তাই এখানে সেট কোড ছিল নির্বাচনে, এটাতে আইটিএমএ সেট কোড ছিল, যেটা কিনা আমি দেখলাম যে যদি তাই হয় ইন্ডিপেন্ডেন্টও দেখিয়েছে। তাহলে হয় কি, তাহলে একটা সুযোগ তৈরি হয়ে যায় কিনা যে আপনি যে পরিমাণ ইয়ে আছে আপনার ব্যালট পেপার আপনি ছাপিয়েছেন, সংখ্যা কত সংখ্যক ব্যালট পেপার আপনি ছাপিয়েছেন, রাইট?
আপনি বলছেন যে আমার স্টুডেন্ট যতটুকু, ভোটার যতটুকু, না, না, তার চাইতে হয়তো 1% 2%। আমি শেষ করতে পারি না, না, এই একটা কারণে নাম্বার বলছি, তো থাকবে, তাই না? আমরা সেট রেজাল্ট করলে নিয়ে আমি ওএমআর অ্যানালাইসিস দিলাম গুলো কেমন করে? আমরা করছি না, গণমাধ্যম করছে। যে গণমাধ্যমগুলো প্রথম দিন বলেছিল ডাকসুরতে কলঙ্কের তিলক, তারাই পরের দিন আবার এই রেজাল্ট অ্যানালাইসিস করছে, এবং তারাই বলছে যে বাংলাদেশে এখন স্বতন্ত্র রাজনীতির একটা উদ্ভব হচ্ছে। বহুমাত্রিকতা এটা আমরা বলছে। বলছি না, সেটা তারা তারা প্রথম দিন বলেছিল, তারাই বলছে যারা বহুমাত্রিকতা প্রথম দিন বলেছিল না, ডাকসুতে কলঙ্কের তিলক, আচ্ছা, পরের দিন তারা বলছে অসাধারণ একটি নির্বাচনে এরকম ছিল, হবে। শ্যামল শ্যামল তারা বলল, নির্বাচনের কিন্তু পরে 30 ডিসেম্বর নিয়ে তো ভোটার অ্যানালিসিস হচ্ছে। হয়েছে না? 30 ডিসেম্বর ডিসেম্বর নিয়ে খুব একটা অ্যানালাইসিস হচ্ছে কেন না। হচ্ছে না? কারণ হচ্ছে তারা করছেন না, সবাই করছে। কেউ করছে না। Responsible people of the আমার country. মনে হয় না এরকম। আজকে তো মার্কিন 30 ডিসেম্বরে কোনো না, না, স্বতন্ত্র মার্কিন শক্তির যুক্তরাষ্ট্র উদ্ভব কিন্তু হয়েছে। আজকে Responsible report people of the আছে। country. মূল্যায়ন হয়নি কেন? আজকে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের তো রিপোর্ট, আচ্ছা, একটি মার্কিন report আছে। যুক্তরাষ্ট্র কোন নিজ দেশের ইলেকশন নিয়ে নানা রিপোর্ট যায়, আরে করে। আমাদের আমরা এটাকে ক্ষমতাসীনরা ব্রাশ আপ করে দিতে পারি যে তো মার্কিন সাত কারণ জেতার জন্য সেটা পরাজয়ের কিন্তু 5 কারণ কিন্তু করেছেন না? বাস্তবতা ভিন্ন। সারা আচ্ছা, পৃথিবী নিয়ে আমরা বলো। একটা বিরতি নিয়ে আসি। আবার দর্শক, মার্কিন এই পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্র একটা নিয়েও ছোট্ট চায়নাও বিরতি একটা নিয়ে report ফিরছি, করে। সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিএসআরএম দর্শক, আবারও স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং শ্যামল দত্ত আমাদের অতিথি। চাওয়া এবং পাওয়া, আসলে আমরা মানে এটারও তো একটা রাজনৈতিক একটা গুরুত্ব আছে। ডাকসু নির্বাচনের, যদিও ছাত্রদের নির্বাচন, ছাত্ররা তো আর বিচ্ছিন্ন না, এবং ডাকসুর যে অতীতের রাজনৈতিক ঘটনা প্রবাহ আছে বাংলাদেশের ইতিহাসের সাথে, রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে সেখানে ডাকসুর নামটি তো আছে, ফলে এটারও তো একটি রাজনৈতিক ইম্প্যাক্ট আছে। আমি একটু শ্যামল দত্তকে বলতে যাচ্ছি যে এই ফলাফল বা এই নির্বাচনের একটি রাজনৈতিক থেকে কি শিক্ষা বা প্রতিক্রিয়া হতে পারে বলে? না, এটার এই নির্বাচনটার মধ্যে প্রথম দিন যে ধরনের ইমপ্রেশন তৈরি হয়েছিল পাবলিক মাইন্ডে, দ্বিতীয় দিন থেকে ইমপ্রেশনটা সেরকম না। আমি মনে করি যে আন্দোলনটি হচ্ছে, এটি খুবই অল্প একটি কয়েকজনের আন্দোলন, এবং সেটারও সম্মান দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উচিত তাদের সাথে কথাবার্তা হলো বিষয়টা। আমার ধারণা যে আগামী যে কথাটা কয়েকদিনের মধ্যে এটা নিয়ে যাবে, অভিযোগ উত্থাপিত হয়েছে, এটা যাতে সুষ্ঠু তদন্ত করে করা হয় এগুলো এবং নিয়ে কথা চিহ্নিত বলে করা হয়। তাদের সাথে, আমি অন্তত মোটা দাগে এই নির্বাচনে বড় ধরনের কোনো দেখি না। যদি থেকে থাকে সেগুলো তদন্ত করা উচিত। এগুলো নিয়ে এই নির্বাচন থেকে শেখার কিছু আছে রাজনীতি? অবশ্যই রাজনীতি শিকার আছে, এবং আমার মনে হয় যে বিষয়টি একটু যদি একটি হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আজকে একটি আমি টেলিভিশন চ্যানেলের রিপোর্ট দেখছিলাম যে ইভেন ছাত্রলীগেরও এখান থেকে শিক্ষার আছে, যে তারা কিন্তু একটা মানে প্রো স্টুডেন্ট ইয়ে না করলে কি ধরনের ইয়ে হয়। অন্তত 4টি ছেলেদের হলেও কিন্তু ছাত্রলীগ জিতে নাই, 4টি ছেলেদের হলে জিএস পদে জিতে নাই, মেয়েদের 4টি হলে তো জিতেই নেই। ফলে এইগুলোর থেকে, এবং ছাত্রলীগের স্টেকে আছে, যদি স্বতন্ত্রগুলো এক হয়ে যেত তাহলে কিন্তু ছাত্রলীগের জন্য একটা বিপদ আছে এখানে। এর মধ্য দিয়ে একটি কনক্লুশন টেনেছে ওই গণমাধ্যমে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যে তাহলে কি একটা প্রবণতা ছিল এমন যে প্রথাগত ছাত্র রাজনীতি বা সংগঠনের বাইরে বের হয়ে আসার একটা প্রবণতা আছে? না, সেটা না, আপনাকে হচ্ছে প্রো স্টুডেন্ট পলিটিক্সটা করতে হবে। এখানে সেটা হয় না। অনেক সময় আবার শুধুমাত্র প্রো স্টুডেন্ট হলেও হবে না, যথেষ্ট জনভিত্তিও থাকতে হবে। যেমন ধরুন এই যে ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এরা তো যথেষ্ট প্রো স্টুডেন্ট করে, কিন্তু তাদের এই যে কথাগুলো যত সুন্দর, বাস্তবে কিন্তু তারা স্টুডেন্টদের পাশে তাদেরকে পাওয়া যায় না। যে কারণে এই যে কোটা বিরোধী আন্দোলনটা দেখেন, এটা কিন্তু একটা দলীয় সমর্থন ছিল ঠিকই, কিন্তু নেতৃত্বটা এসছে একেবারে সাধারণ ছাত্রদের মধ্য থেকে। এটাও কিন্তু একটা শিক্ষা, এবং তারা যে আস্তে আস্তে সাধারণ ছাত্রদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, তার প্রমাণ কিন্তু এবারের নির্বাচনে আছে। শিক্ষাটি এখানেই যে প্রচলিত রাজনীতির বাইরে কিন্তু রাজনীতি করতে হবে আমাকে। আমি হয়তো জাতীয় নির্বাচন নিয়ে আসলে নির্বাচনের অ্যানালাইসিস করার তো কোনো সুযোগ নাই, যেভাবে নির্বাচনটা হয়েছে এবার। অন্তত ডাকসু নির্বাচন নিয়ে এমন হয় যেখানে এই অ্যানালাইসিসগুলো করছে গণমাধ্যম, আমরা না, শুধু সমস্ত পত্রপত্রিকায় দেখবেন নানা রকম অ্যানালাইসিস হচ্ছে, নানা রকমের বিশ্লেষণ হচ্ছে, এবং সেই বিশ্লেষণে একটাই ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট এইগুলো কিন্তু ইয়ে হতে হবে, প্রো স্টুডেন্ট হতে হবে ছাত্র আছে। এবং আমার ধারণা যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন, আমি একটু আগে দেখলাম যে হয়তো অভিষেকের একটা ডেট দেওয়া হয়েছে, তারপরেই দেখবেন যে আপনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
তখন বিষয়টা আবার অন্যদিকে ঘুরে যাবে। ডক্টর মামুন আহমেদ, এই ডাকসুর থেকে রাজনৈতিক শিক্ষাটা কি? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনের সবচেয়ে খারাপ দিক যেটি হয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাঠগড়ায় দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্রদের যে সম্পর্কের টানাপোড়েনটা, এটি এই যে ক্ষতটা তৈরি হয়েছে না, হ্যাঁ, এটা কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত হবে, যেটা শ্যামল দত্ত বলছিল যে এই নির্বাচনের পর অন্যান্য যার ফলে এর মধ্যে নির্বাচন দিয়ে উৎসাহিত আমাদের যে হবে? অভিজ্ঞতাটা হয়েছে, হ্যাঁ, এই অভিজ্ঞতাটা থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যে যদি একইভাবে নির্বাচন হয়, ছাত্র সংসদে নির্বাচন হয় শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এর পুনরাবৃত্তি যাতে না হয়। দেখুন, ডাকসুটা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির হচ্ছে এই যে মূল কেন্দ্র হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে সবসময়, তাই না? মূল কেন্দ্রবিন্দু তো ডাকসু, তাই না? অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ থাকে তারাও তাকিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটা কেমনটা হয়েছে না। এখন এখানকার নির্বাচনটি নিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর আমি মনে করি যথাযথ জবাব থাকা প্রয়োজন। আমাদেরকে একটা জিনিস ভুললে চলবে না, সেটা হচ্ছে ধরেন 30 তারিখে এই যে জাতীয় নির্বাচনটা হয়েছে, জাতীয় নির্বাচনের পর সাধারণ মানুষের নির্বাচনের প্রতি এক ধরনের অনীহা চলে এসছে। সাধারণ মানুষ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বেসিক্যালি কোনো আগ্রহ নাই। তারপরও ডাকসু নিয়ে কিন্তু একটা আগ্রহ ছিল। আগ্রহের জায়গাটার প্রধান কারণ হচ্ছে এই যে সবার মধ্যে একটা ধারণা, সেটা হচ্ছে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন থাকে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন আর ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে এক নয়। 30 তারিখে নির্বাচনে যেরকম দেশের প্রশাসন কাঠগড়ায় দাঁড়িয়েছে, এখন দেখা গেল মানুষ অন্তত এটুকু বিশ্বাস করেছিল, সেটা হচ্ছে অন্তত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কাঠগড়াটা দাঁড়াবে না, শিক্ষকরা এই কাঠগড়াতে দাঁড়াতে হবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে সেই বিষয়টার পুনরাবৃত্তি হয়েছে। আমরা ভুলে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু এক নয়। কিন্তু এখানে দেখা গেল যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দু একটা ঘটনাও, যেমন 30 তারিখে সারা দেশে যা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ে যদি শুধুমাত্র একটা হলে তা ঘটে থাকে, এটার কিন্তু ব্যাপ্তিটা অনেক বড় হয়ে সাধারণ মানুষের কাছে দেখা দেবে, ইমপ্রেশনটা হবে ভিন্ন রকমের। সেই অর্থেই আমি বলছি যে কোনোভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, এর একটা সুষ্ঠু তদন্ত হয়ে সেটা পুনর্নির্বাচন হোক, অথবা যা কিছু ঘটে সুষ্ঠু তদন্ত হয়ে এর একটা সমাধান হওয়া প্রয়োজন। যদি তা না হয়, তাহলে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি একই ধরনের নির্বাচন যখন হবে, তখন এর চেয়েও খারাপ পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা হচ্ছে একটা। দেখেন, আমি একটু আগে বলছিলাম, এর আগের বার বলছিলাম যে এই সাম্প্রতিক সময়ে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আমাদের এই ক্যাম্পাসের সংস্কৃতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রের বিরুদ্ধে মামলা করতে পারে না, এটা অকল্পনীয় ছিল 5 বছর 10 বছর আগে। আমরা চিন্তাও করি নাই কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে তার ছাত্রের বিরুদ্ধে মামলা করে, কি করে সম্ভব? সেটা সম্ভব না। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা করে, ছাত্রছাত্রীদেরকে পুলিশে তুলে দেয়, পুলিশের হাতে তুলে দেয়, প্রক্টর পুলিশের হাতে তুলে দেয়। আপনার এখানে তো প্রভোস্ট মামলা করলো না, সেটা প্রভোস্ট মামলা করেছে কিনা জানেন না, প্রভোস্টের পক্ষ থেকে ওই যে না, এনিওয়ে কিন্তু আচ্ছা, এবার কি হয়েছে, এবার নূর সহ সেটা 4জন ছাত্রী করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদেরকে ধমক দিবে, এটা তো অকল্পনীয় বিষয়। পুলিশ প্রশাসন আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এক নয়। আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি যে সিনিয়র স্কলার, জুনিয়র স্কলার। আমরা ছাত্রছাত্রীদেরকে কখনো মনে করি না যে তাদেরকে তো আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করবার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা লক্ষ্য করি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে হয় জাতীয় যে প্রশাসন, আমাদের রাজনৈতিক প্রশাসন, তার মনে হয় এক ধরনের প্রভাব এখানে চলে আসছে, যার ফলশ্রুতিতে যে আপনার ক্যাম্পাস সংস্কৃতিতে যে পরিবর্তনটা হয়েছে, নেতিবাচক পরিবর্তনটা হয়েছে, এর থেকে আমাদের উত্তরণ হওয়া প্রয়োজন। আর সহনশীলতা, সবার সহাবস্থানের যে কালচারটা আগে ছিল আমাদের, সেই কালচারটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটা যদি আমরা না আনতে পারি, তাহলে যতভাবে আমরা চেষ্টা করি না কেন, এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। আমরা তো আগেই বলেছি যে বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় নির্বাচন কেন্দ্রিক যা কিছু হয়েছে, এর চেয়ে ভালো কিছু হওয়ার তো আসলে কোনো সুযোগ ছিল না। কিন্তু এরকম হওয়ারই তো আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে আছে, রাইট? সেটাকে যদি যতক্ষণ পর্যন্ত আমরা কারেক্ট করতে না পারছি,
ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে আমাদের যে এক্সপেকটেশন, জাতির যে এক্সপেকটেশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, ডাকসুকে কেন্দ্র করে, সেই অনুযায়ী ডেলিভারি দেওয়াটা হবে খুবই ডিফিকাল্ট। জি, আমিও একই বিষয় যে এই ডাকসু নির্বাচন থেকে জাতীয় রাজনীতির শিক্ষাটা কি? দেখুন, আমি আসলে ডক্টর মামুনের কিছু কথার প্রসঙ্গটি নিয়ে এটার উত্তর করতে চাই। একটা হচ্ছে যে ডক্টর মামুন অনেক একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছে। আমিও ওইভাবেই স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, কিন্তু আমরা দুজনই মনে একই সময়কালীন যদি ধরি, আমরা মোটামুটি শিক্ষকতা করছি। আমি তো প্রায় 30 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে গেছে, আমার পাওয়া অনেক কম, আর একটু কম, কিন্তু যাই হোক 2004 থেকে 2009 সালে আমি নির্বাচিত সিন্ডিকেট সদস্য ছিলাম, এবং অবশ্যই তখন আরেকটি রাজনৈতিক দল সরকার গঠন করে ক্ষমতায় ছিল, এবং সেই সময় কি আসলে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল না। এবং সেই সময় সিন্ডিকেট সদস্য হিসাবে আমাকে অনেক হলে যেতে হয়েছে, এবং সেই সময় প্রশাসনের সাথে কাজ করতে হয়েছে, মেডিকেল কলেজে যেতে হয়েছে, হসপিটালে যেতে হয়েছে, এখন যে BSMMU সেখানে যেতে হয়েছে, ক্লিনিকে যেতে হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল ডক্টর মামুনের কথা শুনে যে জাস্ট এই কয়েক বছর ধরে আমাদের কোনো সহনশীলতা নাই, সহমর্মিতা নাই। আসলে আমাদের লজ্জা হওয়া প্রয়োজন একটা জায়গায় শিক্ষক হিসাবে, যে আমরাই আসলে ব্যর্থ, যে আমরা কোনোভাবেই পরিবেশটা নিশ্চিত করতে পারি নাই সকল ধরনের দলমতের ঊর্ধ্বে থেকে। সেটা আমার মনে স্বীকার করে নিলে একটু ভালো হতো, এবং সেখানেও কিন্তু কম বেশি আছে। যখন এটা তফসিল ঘোষণা করা হয়েছে এই ডাকসু নির্বাচনে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, যে রাজনৈতিক দল হোক না কেন, সবাইকে কিন্তু ওয়েলকাম করা হয়েছে। মধুর ক্যান্টিনেও আমি, যেহেতু আমার অফিসটা মধুর ক্যান্টিনের পাশেই, আমার দেখার সুযোগ আছে তাদের ফুল বিনিময় করা, তাদের মিষ্টি খাওয়ানো ইত্যাদি। যেটা হয়নি যে ভোট কেন কম পেয়েছে সেই বিশ্লেষণ আমরা করতে পারি, কিন্তু ভোটের প্যাটার্ন নিয়েও কিন্তু আমরা একটা বিশ্লেষণ করতে পারি যে কেন আপনার নুরু বেশি ভোট পেয়েছে, বা শোভন হেরে গেছে, বা রাব্বানি চিদের চেয়ে সাদ্দামের ভোট বেশি কেন, ইত্যাদি ইত্যাদি। সেটা দিয়ে কিন্তু অবশ্যই ডাকসু নির্বাচনের একটি ব্যাখ্যা আমরা করতে পারি। আপনি যে অভিযোগের কথাগুলো তুলে ধরেছেন, যে লিস্ট আমাদের দিতে পারেননি এখনও ডক্টর মাহমুদুর রহমান মান্না ভাইও দিতে পারেননি, পর্যবেক্ষকের কথা বলা হচ্ছে। রিটার্নিং অফিসার যিনি ছিলেন চিফ, উনি ডক্টর মাহফুজের কাছে আমাদের এই সম্মানিত শিক্ষকরা 7-8 জন তারা গিয়েছিল, কিন্তু আমাদের ডাকসু নির্বাচনে যদি 73 অর্ডার অনুযায়ী আমাদের কোনো নির্দিষ্ট পর্যবেক্ষক বলে কিছু নেই। কিন্তু আমি যদি পর্যবেক্ষণ করতে চাই, সেখানে আমার স্বাধীনতা ছিল, ডক্টর মামুনের স্বাধীনতা ছিল, সবারই। তাদেরকে বলা হয়েছে যে আমরা তো এরকম কিছু দিতে পারবো না, কিন্তু আপনি যদি যেতে চান বা আপনারা যেতে চান যেতে পারেন। তারা যে বিভিন্ন হলে গিয়েছে, সেখানে তাদেরই বন্ধুদের সাথে তাদের দেখা হয়েছে, তারা জ্যামিংয়ের কথা বলেছে, তারা কিন্তু কোনো নির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে পারেনি, কারণ আমি প্রত্যেকটা তাদের কমেন্টস আমি পড়েছি। তারা বলেছে হ্যাঁ বুথে একটু জ্যাম হচ্ছে, লাইনে একটু বেশি হয়েছে ইত্যাদি, কখন শেষ হবে, 2টার মধ্যে শেষ করতে পারবে কিনা ইত্যাদি। কিন্তু তাদের কাছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো গুরুতর কোনো অভিযোগ খুঁজে পাইনি। তাই মানে না যে আমি এগুলোকে ছোট করে দেখছি, সাথে সাথে কিন্তু প্রশাসন দেখেছে তারা কেমন করে পর্যবেক্ষক হয়ে গেল। জাতীয় পর্যায়ে জাতীয় পত্রিকা, গণমাধ্যম তাদেরকে বানিয়ে দিয়েছে পর্যবেক্ষক। এটা নিয়েও কিন্তু শিক্ষকদের মধ্যে একটা প্রশ্ন এসেছে যে ওরা কেমন করে পর্যবেক্ষক হলো। ডক্টর মামুন কেন যাননি? তিনি তো যেতে পারতেন, তিনি একজন শিক্ষক, তাকে দাওয়াতের অপেক্ষা করতে হবে কেন? উনি এত একজন সচেতন শিক্ষক, উনি এতগুলো অভিযোগের কথা বলতে চাচ্ছেন, কিন্তু অভিযোগ কি সেটা বলতে পারছেন না, কিন্তু উনি কিন্তু যাননি, কেননা ওনাকে বিয়ে বাড়ির মতো করে একটা কার্ড দেওয়া হয়নি। আর একটা বিষয় যেটা চলে আসছে যে আমাদের ভোটের সময়সীমা, কেননা ভোটের রেজাল্টের একটা বিষয় যেটা আমি জানি যে হলগুলি নিয়ে প্রশ্ন উঠেছিল, সুফিয়া কামাল হলের, যে তারা আসলে কি করেছে, সেখানে কিছুই পাওয়া যায়নি। সেখানে মেয়েরা খুঁজেছে যে কিছু আছে কিনা, সে কারণে ওখানে একটু জ্যামটা লেগে গিয়েছিল, কিন্তু সেই হলে কিছুই ছিল না। ইভেন রোকেয়া হলেও কিছু ছিল না। সেখানে আপনার 6টি বাক্স খালি করে দেখানো হয়েছে প্রত্যেকটি হলে 5টি প্যানেল থেকে, এবং ছাত্রলীগ সবারই কিন্তু আমি বলি সবারই কিন্তু এজেন্ট ছিল। আমি আজকেও অনেক প্রভোস্টের সাথে হাউসের সাথে কথা বলেছি, প্রত্যেকটি বাক্স খুলে দেখানো হয়েছে, ভোট দেওয়া হয়েছে, তারা নিচে থেকে দেখেছে, উপর দিয়ে দেখেছে, শুয়ে দেখেছে, বসে দেখেছে। আমাকে শিক্ষকরা বলছে যে তাহলে আমাদের সবাইকে টকশোতে নিতে বলেন, এবং এত চেকিং আপা কোনোদিনও আমরা জানি না যে করতে পারে ছাত্ররা, কেননা এটা কিন্তু ডিজিটাল যুগ, যেটা
শ্যামল বারবার খুব সুন্দর করে বলেছে, আপনি দেখেছেন যে প্রত্যেকটা জিনিস যেটা রাত 1:30টায় যে ঘটনা ঘটছে সেটা আমি ঘরে বসে আমি দেখছি যে লাইভ দিচ্ছে ছাত্রীর হল থেকে বা ছাত্ররা বাইরে থেকে। তো এমন চেকিংয়ের পরে যখন তাদের সংশয় হয়েছে, কয়েকটি হলের ভোট গণনা কিন্তু ম্যানুয়ালি হয়েছে, যার ফলে রেজাল্ট দিতে একটু সময় নিয়েছে। সেটার মধ্যে যদি কোনো আপনাদের মনে করেন যে প্রশাসনে কোনো দুরভিসন্ধি আছে ইত্যাদি ছিল, সেটা আপনারা খতিয়ে দেখতেই পারেন। সেই কারণে আমি মনে করি যে এইখানে আমাদের এখন আপনি বলেন যে এর আগে মেশিনে হয়েছে, এখন না 2-3টা হলে ভোট আপনার বিশেষ করে কুয়েত মৈত্রী, রোকেয়া হল, এই দুটির আপনার ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে। এবং এটাও যে তাদের রোকেয়া হল তো ভোট সুন্দর করে গ্রহণ করা শুরুই হয়েছিল, মাঝখানে যে তারা ছেলেমেয়েরা গেছে এবং নুরু যে ফিট হয়ে পড়লো, আমি ওর ভিডিওটা দেখছিলাম, আমার খুব মজা লাগছিল যে আজকালকার ছেলেমেয়েরা সব কিছু নিয়ে তৈরি থাকে। সেও পড়ে গেল, হঠাৎ থেকে সাথে সাথে দেখি পাশে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে একটা ছেলে দাঁড়ানো, তাকে পানি ঢালতে শুরু করলো। তো আমরা শিক্ষক, ছাত্ররা অনেক মজাই করতে পারে, আমরাও সেটা উপভোগ করছি। এখন তার কাছ থেকে হয়তো আমরা নতুন আরও অনেক কিছু দেখব এবং সে নতুন যে একটা মাত্রা সে রাজনীতির সাথে সংযোজন করেছে সেটারও আমাদের আসলে সেই চমকটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তো এই কারণেই আপনার এজেন্ট বিহীন হয়নি এবং শামসুন্নাহার হলেও একইভাবে তাদের সামনে কাউন্ট করে তারপরে কিন্তু সেই রেজাল্ট দেওয়া হয়েছে। আমি নিজে শামসুন হলের ছাত্রী জীবন থেকে আমি অ্যাটাচড, আমি সেই হলটার বারবার আমি খবর নিচ্ছিলাম। তো সেই কারণে আমি বলবো যে আমরা যে ঢালাভাবে যে কথাগুলো বলছি গণমাধ্যমে, এবং গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের সঙ্গেও আমার ইলেকশনের দিন দেখা হয়েছে, আমাদের কিন্তু আচরণবিধিতে ছিল যে 800-এর পরে গণমাধ্যম যাবে না, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সেটা পারমিশন দিয়ে দিয়েছে, তারা ভিতরে যেও ফুটেজ নিয়ে এসছে। তো সেখানে আমরা কোঅপারেট করি নাই, প্রশাসন তার সাথে কথা বলিনি, অভিযোগ নেয়নি, গ্রহণ করেনি, সেটা কিন্তু একেবারেই ঠিক না। সবাই আবার মানে সব জায়গায় যে একেবারে ছেড়ে দেওয়া হচ্ছে তা না, আমরা গণমাধ্যমে দেখেছি যে কেন ভিতরে গেল এটা নিয়ে গণমাধ্যমে কিছু কিছু তো কথা হবে। এখন আপনি যে পাওয়ার কথাটা বলছেন, অবশ্যই আমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয় যে 73 অর্ডারের একটা বড় বিউটি হচ্ছে যে মাইক্রো লেভেলে আমাদের গণতন্ত্রের চর্চা করা। সেই চর্চা আমরা হয়তো বা ডিস্টোর্টেড হচ্ছে, আমাদের টার্বুলেন্স আছে, কিন্তু আমরা কিন্তু শুরু করেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে নির্বাচনটা করেছে, তারা এখন একটা পায়োনিয়ার হয়ে গিয়েছে। সেখানে চাকসু, রাকসু, জাকসু তাদেরও মনে হয় করা উচিত যে বিশৃঙ্খলা বা অনিয়মের বিষয়গুলো সেগুলো চিহ্নিত করে সেগুলি দূর করার কোনো পদক্ষেপ নিল কিনা বা বলছে কিনা সেরকম না। দেখেন, তদন্ত তো শুরু হচ্ছে এবং যে সীমাবদ্ধতাগুলো আছে, আমাদের তো 2000 যদি আমাদের সবকিছু থাকে 2020 সালে আমাদের আরেকটা নির্বাচন হবে। অর্থাৎ আমরা এখান থেকে যে সীমাবদ্ধতাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেখানে নিশ্চয়ই সেভাবে প্রশাসন, যেই প্রশাসনে থাকুক না কেন, সে নিশ্চয়ই সেই উদ্যোগগুলি তারা গ্রহণ করবে, আমি সেটা বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে হ্যাঁ, এখানে একটা বহুমাত্রিকতা এসছে এবং এখানে একটি আদিবাসী ছেলে পর্যন্ত হুইল চেয়ারে প্রতিবন্ধী, সে আপনার ইলেকশন করেছে, তাই না? তো দেখেন, আমাদের কিন্তু বড় একটা পরিবর্তন আসছে। আমি সামাজিক বিজ্ঞান অনুষদে এবার প্রথম কিন্তু একটি শারীরিক প্রতিবন্ধী ছেলে ভর্তি হয়েছে, একটি অটিস্টিক ছাত্র সমাজবিজ্ঞান বিভাগে এখন লেখাপড়া করছে। এবং ডিজিটালাইজেশনের যে ইতিবাচক নেতিবাচক দুটিরই ফলাফল কিন্তু ছাত্ররা এখন ভোগ করছে। জি, তাহলে আমরা কি এই বলতে পারি যে এই যে ডাকসু নির্বাচনের এই অবস্থান থেকে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হবে সেটি একটি আরো একটু ভালো মাত্রায় হতে পারে বা এরকম কোন অবস্থান থেকে, মানে যে কথাগুলো আমরা শুনলাম এতক্ষণ? না, এটা যে অবস্থান সাদেক আলিম বললেন সেটা তো উনি যেরকম করে বোঝেন, জি, আমি তো এরকম করে বুঝি। আপনি আপনার মতন করে যদি বলেন। কথা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করছিলেন যে এটা থেকে রাজনীতির শিক্ষা নেওয়া কি আছে জাতীয় ক্ষেত্রে। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত জাতীয় ক্ষেত্রে স্বৈরতন্ত্র, স্বেচ্ছাচার ক্ষমতায় আছে, এটার প্রভাব নিচের ইনস্টিটিউশনগুলোর মধ্যে পড়বেই। বিশ্ববিদ্যালয়ে যে এখন একেবারেই এক দলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ, আমি মানছি যে এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও সেটা করেছে। কে কবে শুরু করেছে সে বিতর্কের মধ্যে নাই গেলাম, কেউ আগে কেউ পরে তো নিশ্চয়ই আছে, কিন্তু এটা ঠিক গত 10 বছর ধরে এরকম একচ্ছত্র ব্যাপার ছিল। এখন সেই একচ্ছত্র ব্যাপারের মধ্যে কেউ একজন অথবা 2-3জন বড় রকমের গরমিল করেছে, এটাকে আমি বিচ্ছিন্ন দেখতে চাইছি। আমি তো বিচ্ছিন্ন দেখছি না, কারণ আমি এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্গত দেখছি তাদেরকে।
এই কারণে বলছি যে এইটা বিচ্ছিন্নভাবে দেখবার সুযোগ নেই। এই জন্যেই ধরেন এই যে আপনি নির্বাচনের ফলাফল নিয়ে মূল্যায়ন করার কথা বলছেন, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে তো খুবই স্বাভাবিক, এবং এই জন্যেই এই প্রশ্নবিদ্ধ ফলাফল নিয়েও আমি মূল্যায়ন করতে চাইছি না। তবে এইটা ঠিক ধরেন আছে না যে মানে আপনি একটা কোনো জিনিস উৎপাদন করতে চান, ওইটা উৎপাদন করতে গিয়ে আবার উপজাত কিছু তৈরি হয়, বাই প্রোডাক্ট যেটা হয়, সেই বাই প্রোডাক্ট হিসেবে কতগুলো রেজাল্ট আছে যেটা অরিজিনাল প্রোডাক্টের চাইতেও এমনকি সমকক্ষ হয়ে যেতে পারে। সেই হিসেবে এইটা হলো যে ট্রেন্ড, যে বোঝা গেল একটা বিরোধী দলের অনুপস্থিতি যদি রাজনৈতিকভাবে থাকেও তবু বিরোধী দল মানুষ তৈরি করে নেয়। আমি কোটা আন্দোলনে যারা যারা আছেন, যারা জিতেছেন, আমি মনে করি যে তারা এই কারণেই জিতেছেন যে তারা উভয় দলকেই মনে করে যে তারা এই 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 দোষী দুষ্ট, তার চেয়ে এটাকে গ্রহণ করা যেতে পারে বেশি। এটা একটা খুব বড় সিমটম মনে করি। মানে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যে দল করি, আমার দলের যাত্রাটা শুরু হয়েছিল যখন একটা সামাজিক সংগঠন ছিলাম, তখন আমি বলেছিলাম এই দুটো দলের কাছেই দেশ নিরাপদ নয়, গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে, এবং এটার বাইরে একটা অল্টারনেটিভ থার্ড ফোর্স গড়ে তোলা উচিত। আমি বিশ্বাস তো করতাম যে মানুষের মধ্যে চিন্তা আছে, সেজন্য আমি শুরু করেছিলাম। এটার একটা প্রকাশ দেখলাম আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইলেকশনের মধ্যে দিয়ে। এবং শুধু এইটা নয়, ধরেন 30 তারিখে, আমি তো আবার বারে বারেই বলি 30 তারিখে তো ভোট হয়নি, 29 তারিখে হাইজ্যাক হয়ে গেছে। আগে আমরা হাইজ্যাক বলতাম, তারপরে আকাশে বিমান নিয়ে গেলে বলতে স্কাইজ্যাক, আমি বলি যে 29 তারিখে ভোট জ্যাকিং হয়ে গেছে। তো এই ভোট জ্যাকিং সর্বত্রই হওয়ার যে বিষয় ছিল, সেটা এরা একটা রুখে দেওয়ার লাইন দেখিয়ে দিল। সেই অর্থে একটা বিরাট প্রতিরোধ গড়ে উঠল, যেটা জাতীয় রাজনীতিকরা পারেননি। তারা এখান থেকে শিখতে পারেন যে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে লড়াই করেও আমাদের বিজয়ের দিকে যেতে পারি। কালকে একটা বিদেশি সংগঠনের সাথে যারা এই দেশের নির্বাচন অবজার্ভ করেন, মনিটরিং করেন, তাদের সাথে কথা হচ্ছিল। তারা আমাকে বলছে যে এখান থেকে তুমি কোনো স্পেস তৈরি করা দেখতে পাও? তা আমি তাদেরকে বললাম যে দেখো, আগে এরকম একটা ব্যাপার ছিল, এরকম হলেই ওই চীনের বিপ্লব আমাদের বিপ্লবে এই লেনে যুব সমাজ ধাবিত হতো, অথবা নকশালবাড়ির পথ আমাদের পথ, সশস্ত্র সংগ্রাম এগুলো করবে। এখন এই যুব সমাজের মধ্যে আমাদের দেশে এই প্রবণতা নেই। তারা গণতান্ত্রিকভাবেই লড়তে চায়, এবং ডাকসু নির্বাচনটাই গণতান্ত্রিক লড়াইয়ের একটা দিক নির্দেশনা কিন্তু দিল। এই রাজনীতি বা এই ক্রাইসিসটা আমি বহুদিন ফিল করি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এটার কি প্রভাব পড়তে পারে? প্রথম কথা হলো যে 2 নম্বরীগুলো করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে, এই 2 নম্বরই করতে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সাহস পাবেন বলে আমি মনে করি না। আর এই ঘটনা অন্যান্য বিশ্ববিদ্যালয় সমগ্র ছাত্র সমাজকে সাহসী হতে শেখাবে। ছাত্র সমাজের কথা বলছি আমি, তাদেরকে সাহসী হতে শেখাবে। এবং সেই জন্যে কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, এরকম কেউ কেউ আমাকে বলেছেন এই যে ডাকসু নির্বাচনটা দেওয়া হলো, এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, আমরা কোনো বিপদে পড়বো না তো? তো ওনারা বিপদে পড়বেন কিনা আমি এরকম করে বলতে চাই না, কিন্তু আমি এটা মনে করি যে গণতন্ত্র অর্গলবদ্ধ হয়েছে, যে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে, সেটা মুক্তি পাওয়ার একটা ডাইরেকশন এটার মধ্যে দিয়ে আসবে। কারণ দেশের ছাত্র সমাজের যে আমরা ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি বলি, ধরেন ডাকসুই যখন আমরা বলছি, ডাকসু এত প্রেস্টিজিয়াস কেন? কারণ তারা 69 তৈরি করেছিল। ডাকসু এত প্রেস্টিজিয়াস কেন? কারণ তারা স্বাধীনতার পতাকা দিয়েছিল। তারা কতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছে, কতগুলো আপনার এই বলে ক্রীড়া প্রতিযোগিতা করতে পেরেছে, কত ব্রিলিয়ান্ট স্টার এই সমস্ত ক্ষেত্রে তৈরি করতে পেরেছে। এগুলো কোনো জায়গার ইতিহাস আপনি দেখবেন না, এগুলো কোনো মূল্যায়ন নয় ডাকসুর জন্য। ডাকসুর জন্য মূল্যায়ন হচ্ছে ডাকসুর মাধ্যমে ছাত্র সমাজ এই সমাজ পরিবর্তনে, সমাজ বিনির্মাণে কতখানি ভূমিকা রাখতে পারছে। সেই অর্থে নিশ্চয়ই এইবারের নির্বাচন সবার একটা চোখ খুলে দিয়েছে, এটার একটা ইতিবাচক দিক আছে। কিন্তু যেটা মূল্যায়ন করতে পারে, সেই মূল্যায়নের অধিকাংশ দিক আমি এখনও মনে করি কালিমালিপ্ত। শ্যামল দত্ত, আমরা এই নির্বাচনের ধারাবাহিকতায় অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন নির্বাচন পেতে পারি বা কি আশা আপনার? আমার মনে হয় যে এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে অন্য প্রশাসনগুলো আরো একটা মানে সুষ্ঠু থেকে নির্বাচন করবে। এবং যে অভিযোগগুলো এখানে আছে, যেমন কতগুলো বিষয়, যেমন ব্যালট বাক্স স্বচ্ছ হতে পারে, তারপরে আপনার ব্যালট পেপার সকালে পাঠাতে পারে, যে অভিযোগগুলো, কাউন্টিং আরো স্পিডে হতে পারে, সেগুলো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নির্বাচন ব্যবস্থাটিকে আমাদের এখানে প্রশ্নবিদ্ধ করার নানা পক্ষ আছে, সেগুলো ব্যাপারেও সজাগ থাকতে। তার মধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় জিনিস। আপনি খেয়াল করবেন কুয়েত মৈত্রী হলের ঘটনার যে এন্ড এফেক্ট, সেটা কিন্তু সরকারি দলের বিরুদ্ধে গেছে, ছাত্রলীগের বিরুদ্ধে গেছে।
কারণ যখন আমরা এই স্কলটি দিচ্ছি যে জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচন হচ্ছে এবং যারা ভোট দিতে গেছে তাদের মধ্যে একটা ছিল যে ছাত্রলীগ এই কাণ্ডটা করছে, ওদেরকে ঠেকাও, এরকমও হয়তো কিছু সেন্টিমেন্ট কাজ করেছে। তো সেসব ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। কিন্তু আমি আরেকটি জিনিস বলে আমি একটু গুরুত্বপূর্ণ বলতে চাই, আমাদের ডাকসু তো অনেক অহংকার। আমি এই যে গত কদিন ধরে ইলেকশন ক্যাম্পেইনের সময় কতগুলো রিপোর্ট দেখছিলাম, তার মধ্যে একটি রিপোর্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের খাবারের মান। লজ্জা হওয়া উচিত এই আজকালকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে যারা খায় তাদের শরীরে নিউট্রিশন হচ্ছে না। আমরা আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি, আমরা একটা প্রাচ্যের এক্সপোর্ট গড়ে তুলেছি, হলের মধ্যে স্টুডেন্টরা যেভাবে থাকে, এটা যদি এই দৃশ্য যদি দেখেন, টেলিভিশনে যখন এই দৃশ্যগুলো দেখানো হয়, তখন আমরা এত গৌরব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি ফুটপাতের বস্তি, এর চাইতে খারাপ। এর চেয়েও গণরুম। তো এইগুলো আমার হয় মূল অ্যাড্রেস করা উচিত। এগুলো একটা আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ার কথা বলবো, আর ছাত্রদের মাছের টুকরো নিয়ে টেলিভিশনে রিপোর্ট হবে বা ডালের পানি নিয়ে রিপোর্ট হবে, এটা কোনোদিন যায় না দুটো একসাথে। এইগুলো নিয়ে আমার ধারণা যে ছাত্রদের আন্দোলনের বিষয় হচ্ছে। আমার এবার খুব কোয়াইট, আমি যদি খেয়াল একটু সারপ্রাইজিংলি, যে সব দলগুলো যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছে না, সেখানে খাবারের মান, বিশ্ববিদ্যালয়ে থাকা, এগুলো হচ্ছে ইস্যু। মানে এগুলো তো প্রশাসনের দেখার কথা, এগুলো তো ডাকসুর মানে ডাকসুর ইলেকশন এজেন্ডা বানাতে হয়েছে এগুলো স্টুডেন্টদেরকে। মানে আমাদের মানগুলো এত মন জায়গায় নেমে গেছে। তো সেই জিনিসগুলো আমার ধারণা যে যেহেতু দীর্ঘদিন এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, বিশ্ববিদ্যালয়ে থাকার মান নিয়ে, খাবারের মান নিয়ে। আমি কালকে এক জগন্নাথ হলের এক নেতার কাছ থেকে শুনছিলাম যে তারা ক্যান্টিন চালু করেছে, কিভাবে, কি প্রতিরোধের মুখে ক্যান্টিন চালু করতে দিবে না। তারপরে ডাইনিং আর ক্যান্টিনের মধ্যে তফাৎ, এগুলো নিয়ে নানা রকমের বিষয়। তবে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার যদি জোর দিই এবং আমাদের শিক্ষার বাজেট যদি না বাড়ায়, বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি না বাড়ায়, তাহলে কিন্তু এগুলো হবে না। আমরা যতই বলি ডাকসু হলো, সবই হলো, কিন্তু ছাত্রদেরকে গণরুমে থাকতে হবে, ওই ডালের পানি খেতে হবে, তাহলে কি হলো? আচ্ছা, এইটাও আমি দেখি মোহাম্মদ, আমরা শিক্ষকদের পক্ষ থেকেও এরকম খুব জোরালো কোনো বাদ প্রতিবাদ দেখি না যে এইরকম ছাত্রদের অমানবিক অবস্থায়। কোন বিষয়ে বলছেন? এই বিষয়গুলো, যে এই বিষয়ে শ্যামল দত্ত বললেন, কিন্তু আমি শিক্ষকদের মধ্য থেকে খুব স্ট্রং কোনো ভয়েস রেইজ করতে দেখি না যে এই যে ছাত্রদের গণরুমে এই যে নিউট্রিশনে যে তাদের সমস্যার মধ্যে আছে, এটা তো দীর্ঘদিনের, বাট এটা নিয়ে কোনো সোচ্চার কোনো অবস্থান যে পরিবর্তনের জন্য একটা যে কথা বলা, সেই কথা বলাটাও কিন্তু আমরা শুনি। দেখুন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হলের খাবারের যে মান, হ্যাঁ, এই মানটা উনি যে ডালের পানির কথা যেটা বললেন না, এই ডালের পানির শব্দটা আমরা যখন ছাত্র ছিলাম তখনও ছিল, এখনো সেটা আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে পুষ্টিমান, খাবারের মান বাড়ে নাই, খাবারের পুষ্টিমান বাড়ে নাই, কোনো কিছুই বাড়ে নাই। থাকার অবস্থাটা আরো থাকার অবস্থা সেটাও বাড়ে নাই না। আমাদের হলগুলো আগে যে জীর্ণ অবস্থা ছিল, এখনো সেই না আমি থাকার অবস্থাটা এত এরকম অবস্থা ছিল না, মান্না ভাই আমাদের সময় এত ছাত্র ছিল না। আমি বলি, শুনুন, আমি তো হলের ছাত্র, এতগুলো ডিপার্টমেন্ট ছিল না, আমি তো হলের ছাত্র না, একদম ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম না। আমাদের সময় ডাবলিং বলে একটা শব্দ ছিল, তারপর হচ্ছে ট্রিপলিং, তারপর হচ্ছে ফ্লোরিং না। কিন্তু গণরুম শব্দটা আমি শুনেছি, আমি খুব সম্ভবত পিএইচডি করে আসার পরে, বাংলাদেশে আসার পরে, তারপর থেকে আমরা এই গণরুম শব্দটা শুনেছি। আমাদের ওইদিকে এফএসএল শহীদুল্লাহ হল, ওইদিকে এই বিষয়গুলো ছিল না। আচ্ছা, ঠিক আছে, উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের লজ্জা হওয়া উচিত। কেন এই পরিস্থিতিটা, এটার জন্য তো আমি 30 বছর আগেও শুনেছি যে গণরুম, 30 বছর আগেও এরকম ছাত্রদের অবস্থা ছিল। এর মধ্যে আমি প্রতি মুহূর্তে সরকারকে শুনি যে দেশের অর্থনীতির সাই উন্নয়ন হচ্ছে না, অথচ বিশ্ববিদ্যালয়ে সে পরিমাণ বাজেট বাড়ে নাই। সেই লজ্জাটা কি সরকারের না? সেই লজ্জাটা কি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে বহন করতে হবে? আচ্ছা, না, বহন করতে না হোক, আমার কথা আমাকে বলতে দেন না। বিশ্ববিদ্যালয়ে এই যে বাজেট, তার অ্যালোকেশন কতটুকু চায় না, সেটা চাইবার একটা পদ্ধতি আছে, ঠিক আছে। সেই পদ্ধতি অনুযায়ী আপাতত সিন্ডিকেটে ছিলেন না, শি উইল বিয়ার মি আউট। বিশ্ববিদ্যালয়ে যে অ্যালোকেশন থাকে, অ্যালোকেশনের বাইরে যে কোনো পক্ষে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 1 টাকা অতিরিক্ত খরচ করে, সেটার জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। ট্রু অর ফলস আপা বলেন? Yes. এই যখন বাস্তবতায়
তখন আপনার প্রতিনিয়ত যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় না, শিক্ষকরা চায় না, এই কথাটা আপনার কোত্থেকে পান আমি ঠিক জানি না। আর আমাদের বাজেটের বিশ্ববিদ্যালয় শিক্ষক পয়েন্টটা কি রেজ করা ছাত্র শিক্ষক সবার পক্ষ থেকে করা যায় কিনা? কখন করা হয় নাই, প্রতি মুহূর্তে সেটা করা হচ্ছে, প্রতি বছর সেটা করা হচ্ছে। ছাত্রদের বাজেট বাড়ানোর জন্য প্রতি বছর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। আমাদের কোষাধ্যক্ষ যিনি প্রতি বছর বাজেট পেশ করেন, আমি সিনেটে ছিলাম, আমরা বহু বছর একসাথে সিনেটে কাজ করছি না, উই নো অল দিস না। কিন্তু সরকারের এই বিষয়ে কোনো প্রকার মানে এদিকে কোনো প্রকার দৃষ্টিই নেই। না, এটা কোন সরকারেরই নেই, সেভাবেই আমরা বলি যে এটা একটা রাজনীতি, এখানে দেখি প্যাসিভ করে রেখে কন্ট্রোল করা। আমাদের যে কি ভয়েস রেজ করেছেন আমরা জানি না, আমার কথা শুনুন, নিশ্চয়ই করেছেন। আমাদের যে কিন্তু আমরা বলছি অন বিহাফ অফ জেনারেল স্টুডেন্ট, তাদের অবস্থার কোনো উন্নতি হয় নাই, অবশ্যই, এবং তার জন্য আপনাদেরকে দেখি নাই কোনো, আপনারা অবশ্যই হয়। আমি আপনাকে এককভাবে বলছি না, ওভারঅল সামগ্রিক আমরা একটা সামগ্রিকভাবে বলছি কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়নি, হচ্ছে কথা। এটা বাস্তবতা, এটা হতা, এটাই এটা বাস্তবতা। এই দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন না যে এই নিয়ে যে তারা খুব বেশি চিন্তিত, আমার তো অন্তত সাধারণ লোকের কাছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র কোনো আর্থিক স্বায়ত্তশাসন নাই। বিশ্ববিদ্যালয় আর্থিক খাতে তার নিজস্ব একটা সিদ্ধান্ত সে নিতে পারে না, তাকে প্রত্যেকটা পয়সার জন্য তাকে সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। বিশ্ববিদ্যালয় তার নিজস্ব সোর্স থেকে যদি কোনো অর্থ উপার্জন করে সেটারও হিসাব দিতে হয় সরকারকে। না না, আমরা সেটা বলছি, এই বিষয়গুলো আপনি জানেন কি না, এই যে প্রতিবাদী শিক্ষক এবং শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, এইগুলোর একটা সম্মিলিত প্রতিধ্বনিটা যদি আমরা পেতাম, তাহলে তো আমরাই মিডিয়া যারা আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তারাই তো আমরা সামনে নিয়ে আসতাম। বিশ্ববিদ্যালয় এগুলো কাজ করার তো একটা প্রতিষ্ঠান, একটা পদ্ধতি আছে না, সেই পদ্ধতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় সবসময় সেই চেষ্টাটা করে আসছে। আমাদের যে বাজেটের মোর দেন 80% শুধুমাত্র আমাদের ওই যে স্যালারিতে চলে যায়, বেতনে নিয়েছে, বেতনের ভাগটা মনে হয় মানে কমেনি, ওটা বেড়েছে না। বেতন তো একটা স্যালারি তো স্ট্রাকচার আছে, আপনি কি স্যালারি স্ট্রাকচার নাই না, স্যালারি স্ট্রাকচার না, আপনি স্যালারি স্ট্রাকচারের বাইরে যাবে না। আরেকটা বিষয় আমার মনে হয় ডক্টর মামুন এখানে অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছর পরে 100 বছর পূর্তি হবে। একটা লক্ষণীয় বিষয় যে আমাদের 600 একর জমি ছিল, সেখানে এটা নেমে এসেছে 250-তে, এবং আমাদের সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যাক্রিফাইস করেছে, কি পরিমাণ ছাত্র বেড়েছে এই নেশনকে, কিন্তু কখনো আমরা সংকুলন করতে পারছি এই প্রসঙ্গটাকে গ্রহণ করতে জায়গা নেই। আচ্ছা, আসলে এটা বলতে গিয়ে মানে কিছু জিনিস আসলে মিস করে ফেলেছি না। আপা আসলে কথা প্রসঙ্গে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে আসলে আমিও তো যেতে পারতাম অবজারভার হিসেবে। হয়েছে কি, নির্বাচন পরিচালনা করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোকে দায়িত্ব দিয়েছে, হল প্রশাসনকে, ঠিক আছে। হল প্রশাসন হলের সাথে সংশ্লিষ্ট যেসব শিক্ষকরা আছেন না, তাদেরকেও ইনভাইট করেছেন, আপনারা আসেন, হ্যাঁ, এই নির্বাচন পরিচালনা অ্যাটলিস্ট আপনারা অবজার্ভ করেন, দেখেন, আমরা করছি আপনারা। হ্যাঁ, এখানে প্রচণ্ড, আমি জানি না এটা কাকতালীয় কিনা, প্রচণ্ডভাবে একটা বৈষম্য তৈরি হয়েছে সেখানে। সেটা হলো শুধুমাত্র না সরকার দলীয়, সরকার দলীয় বলবো না, নীল দলের সাথে সম্পৃক্ত নীল দলটা কি জিনিস, তারাই শুধুমাত্র নীল দল বা সাদা দলটা কি জিনিস? নীল দল সাদা দল শিক্ষকদের সংগঠন, মানে এদের কোনো আপনি সেটা জানেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আছে, নিশ্চয়ই আছে। না না, সাদা দল হচ্ছে বিএনপি পন্থীদেরকে বলা হয়, আর নীল দল হচ্ছে, জিনিসটা বলতে ওনারা না কেন বারবার সরকার দলীয় পন্থী বলে ফেলছে। আচ্ছা, কিন্তু ওটা আর বলছে নীল দল হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কিন্তু বিস্ময়কর হচ্ছে হ্যাঁ, হল প্রশাসন যাদেরকে ইনভাইট করেছে, নীল দলে যারা তাদেরকে ইনভাইট করেছে না, তার বাইরে যারা তাদেরকে কাউকে ইনভাইট করে না। আমি কিন্তু দেখেছি সাদা বন্ধুদেরকেও। এটা কাকতালীয় হয়তো, আপনি কেন গেলেন না আমি বুঝলাম না। আমি জানি, আমাকে এখন আপনি যদি বলেন যে আপনাকে ইনভাইট করা নাই, তারপর আপনি যেতে পারতেন না, সেটা হচ্ছে সাদা আছে, আবার একটু কম সাদা আছে। আচ্ছা, আমরা একটু what I'm trying to শেষ করতে চাই মান্না ভাইকে দিয়ে। What I'm trying to say is, আমাদের যেসব শিক্ষকরা এই নির্বাচনটাকে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের অবজারভেশনটা ওনারা রেকর্ড করেছেন, এবং সেই অবজারভেশনটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের কগনিজেন্সে নেওয়া প্রয়োজন, এবং যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে যথাযথভাবে এগুলোর জবাব ফাইন্ড আউট করা প্রয়োজন। জি, আমরা যে মান্না ভাই আপনার কাছে একদম শেষ পর্যায়ে নিচ্ছি, আমরা এই যে ছাত্রদের যে অবস্থানটা, যেই অবস্থার মধ্যে তারা বসবাস করছে এবং শিক্ষা জীবনটা অতিবাহিত করছে,
এই অবস্থার উত্তরণে আপনার কি মনে হয় যে সামনের এই ইস্যুগুলো সামনে চলে আসবে এবং যে পরিস্থিতিটা আমরা ডাকসু নির্বাচনকে ঘিরে দেখলাম সেই পরিস্থিতির উত্তরণের কি কোনো পথ আছে কি? ডাকসু নির্বাচনে আপনি যে সমস্যার কথা বলেছেন এটার কোনো ছোঁয়া নেই, এটা কেউ ভাবেনি, কেউ বলেনি। আর আপনি এখনও যেরকম করে বলছেন, ধরেন শ্যামল বললেন, কথা ঠিক বলেছেন, কিন্তু এটা শুধু ছাত্রদের সমস্যা না, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সমস্যা আছে, শিক্ষকদেরও সমস্যা আছে। আর এইটা তো ধরেন কতবার বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, গবেষণার জায়গা, গবেষণার জন্য বরাদ্দই কমে গেছে আমাদের। রিজন কি? এমনি কমনলি একটা জিনিস বলা হয় যে ধরেন ডেভেলপ কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতেও ন্যাশনাল বাজেটের 5% এডুকেশন সেক্টরে বরাদ্দ করা হয়। আমাদের এখান থেকে সেটা 1% বা 1%-এরও কম হয়। তো এত কম টাকা দিয়ে আপনি কীরকম করে করবেন? এইটা তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা শিক্ষকরা দাবি তুললেন কিনা, ভিসি দাবি তুললেন কিনা, সেটা বড় কথা। এটা একদম একেবারেই পলিটিক্যাল ডিমান্ড এবং সেই ডিমান্ডটা নীতি নির্ধারণী বিষয়। হ্যাঁ, ডাকসু এই দাবিটা তুলতে পারে, কিন্তু ডাকসু কি সেরকম করে গড়ে উঠেছে? আমাদের ডাকসু বলেন, পলিটিক্স বলেন, এ তো খালি এজিটেশন হয়, কনস্ট্রাকশনের ব্যাপার, মানে নলেজ বেসড পলিটিক্স হওয়ার তো আমাদের এখানে চর্চাই হয়নি। সেদিকের কারণে আমি বলছি যে শিক্ষাকে আপনি যদি প্রায়োরিটি দিয়ে পলিটিক্সটাকেও নির্ধারণ করেন, পলিসি নির্ধারণ করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা নিশ্চয়ই আরও ভালো পরিবেশ পেতে পারি, শিক্ষকের জন্যে, ছাত্রের জন্যে, এমনকি কর্মচারীদের জন্যে। সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশে উন্নত হওয়া সম্ভব, এটা মনে করি আমি। জি, ধন্যবাদ চারজনকে। দর্শক, আমরা আমাদের এই আলোচনা শেষ করছি। ডাকসু নির্বাচনের ফলাফল এবং প্রতিক্রিয়া আমরা এখনও দেখছি এবং এটা নিয়ে আলাপ আলোচনা চলবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি, অবশ্যই যে নানান অনিয়মের কথা এসছে, নানান ত্রুটি বিচ্যুতির কথা এসছে, সেগুলোর একটি যৌক্তিক একটি সমাধান একটি হওয়া উচিত। সেটি কি পুনরায় নির্বাচন, নাকি বিদ্যমান যে নির্বাচনটি হয়ে গেছে, নির্বাচনটা হওয়ার মধ্য দিয়ে যে অনিয়মগুলো চিহ্নিত হয়েছে সেগুলো সমাধানের মধ্য দিয়ে কি উত্তরণ ঘটবে কিনা সেটি আমরা এখনও বলতে পারি না বা সেই পর্যায়ে নেই। কেননা অনেকগুলো ছাত্র সংগঠন এখনও পর্যন্ত আন্দোলনে আছে। আমরা নিশ্চয়ই সেই পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করব। তবে অবশ্যই আমরা চাই যে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশের যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই নির্বাচনগুলো যাতে অন্তত ভালো এবং সুন্দর নির্বাচন হোক, সেই প্রত্যাশা তো আমরা করতেই পারি। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।